অ্যানালাইসিস বলতে হচ্ছে যে আহ, এই আন্তর্জাতিক বিষয়গুলি কিভাবে হচ্ছে পড়তে হয়, হ্যাঁ, কিভাবে 16-17 মার্কস হচ্ছে পাওয়া যায়, এগুলোর বিভিন্ন অ্যানালাইসিস আমি দেখাই। তো আজকে আমি সেই অ্যানালাইসিসটা দেখাচ্ছি না। না দেখানোর কারণ হলো, এই অ্যানালাইসিসের কয়েকটা ভিডিও, কয়েকটা ভার্সন অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন। কারণ হলো, এখন ওটা দেখাতে গেলে আসলে সময় অনেক বেশি চলে যাবে, তো আমি ওইদিকে যাব না। তবে আপনারা এই স্লাইড যেহেতু হচ্ছে পেয়ে যাবেন, সুতরাং হচ্ছে যে এইটা আপনারা নিজেও অ্যানালিসিসটা দেখতে পারেন। এখানে একটু ছোট্ট করে দেখাই। সেটা হচ্ছে যে পিএসসি প্রদত্ত যে বিসিএস এর সিলেবাস, সেটা হচ্ছে মূলত এই সিলেবাসটা। তবে বিশেষ বিসিএস এর সিলেবাসটা একটু ভিন্ন হয়। একটু ভিন্ন বলতে সেখানে একটা এক্সট্রা টপিক যুক্ত করা থাকে। সেই টপিকটা হচ্ছে বিভিন্ন দেশের সিভিল সার্ভিস। হ্যাঁ, যদি এখান থেকে খুব একটা প্রশ্ন আসতে দেখা যায়নি, যেমন আম, গতবার যে প্রশ্ন আসছিল সেটা আসলে বাংলাদেশ বিষয়গুলির সাথেই সম্পর্কিত ছিল, অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়ে প্রশ্ন আসছে, বাইরের দেশে সিভিল সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। তো আন্তর্জাতিক বিষয়াবলীর নর্মাল যে এই সিলেবাসটা সাধারণত পিএসসি ফলো করে, তবে স্পেশালে একটা ছোট্ট টপিক যুক্ত থাকে আলাদা করে। সেটা হলো যে বিভিন্ন দেশের পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন। যাই হোক, সেটা নিয়েও আমার ছোট্ট একটা নোট আছে। আহ, সর্বশেষ যে বিশেষ বিশেষ ছিল, সেই নোট থেকে আসলে কমন আসছিল, একটা প্রশ্ন আসছিল, একটা প্রশ্ন আসলে ওইখান থেকে কমন আসছে। তো এইগুলো আমি এখন আর ব্যাখ্যা করব না। এখানে কিছু অ্যানালাইসিস দেওয়া আছে যে কোন বিসিএস এ কেমন ধরনের প্রশ্ন আসছে। এগুলো হলো সব জেনারেল বিসিএস এর হিসাব নিকাশ, যে জেনারেল বিসিএস এ আপনি কোনটা থেকে হচ্ছে কত পাবেন। দেখেন, এটা হচ্ছে সাম্প্রতিকের হিসাব, 46 পর্যন্ত। তারপরে সাল তারিখ কেমন আসছে এটার হিসাব। তারপরে এইখানে আরো কিছু হিসাব নিকাশ আছে, এগুলা আমার যে ভিডিও আছে ইউটিউবে, সেটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। সেটা পড়লে মোটামুটি চলবে, এগুলো নিয়ে এখন আর আমি আহ, আপনাদের প্যারা দিব না। যেমন সাল তারিখ মনে রাখার জন্য আমাদের পিটু এর খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হলো কাহুট। কেবল সাল তারিখ এবং সংখ্যা, এগুলো নিয়ে কাহুট আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার তৈরি। এগুলা মনে হয় আপনাদের লিংক দেওয়া আছে কিনা আমি জানি না ওয়েবসাইটে। যদি দেওয়া না থাকে, সেটা আমি আপনাদের ওয়েবসাইটে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর এইখানে দেখেন যে স্পেশাল বিসিএস নিয়ে কিছু ইয়া ছিল, এখানে অ্যানালাইসিস ছিল। সেই স্পেশাল বিসিএস থেকেও কিন্তু আপনার এখানকার আমি যে অ্যানালিসিস গুলো দেখিয়েছি, একই রকম ভাবে বা একই প্যাটার্নে আসলে প্রশ্ন আসছে, যেগুলো হচ্ছে স্পেশাল বিসিএস এর অ্যানালিসিস কি। আর যাই হোক, তাহলে এখন এখানে দেখেন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে প্রিভিয়াস বিসিএস থেকে কেমন প্রশ্ন থাকে, বা প্রিভিয়াস বিসিএস থেকে প্রশ্ন থাকে কিনা। সাধারণত প্রিভিয়াস বিসিএস থেকে দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে যে একদম ডিরেক্ট প্রশ্ন, হ্যাঁ, একদম কমন, যেমন আগেও আসছে, হুবহু পরের একটা বিসিএস এ চলে আসছে। যেমন আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত, এটা হইলো 36 এবং হচ্ছে 46তমতে একই প্রশ্ন আসছে, তাহলে এটা একদম কমন প্রশ্ন। আর কিছু আছে প্যারালাল প্রশ্ন। প্যারালাল প্রশ্ন কেমন? যেমন ধরেন 44তম বিসিএস একটা প্রশ্ন আসছিল যে আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন। তো উত্তর ছিল 9 বছর। এখন এই প্রশ্নটার ব্যাখ্যা যদি আপনি পড়তেন, সেখানে কিছু তথ্য আপনি পেতেন। কি কি তথ্য পেতেন? ধরেন, আন্তর্জাতিক আদালত সম্পর্কিত তথ্য, যেমন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটার বর্তমান প্রেসিডেন্ট কে, প্রেসিডেন্টের মেয়াদ থাকে কত বছর, এটাতে কয়জন সাধারণ বিচারক থাকেন, বিচারকদের মেয়াদ থাকে কত বছর, আইসিজে এর হেডকোয়ার্টার্স কোথায়, এইগুলো আপনি হচ্ছে এই প্রশ্নটার ব্যাখ্যায় জানতে পারতেন। এবং 46 বিসিএস একটা প্রশ্ন আসছে যে আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর। হ্যাঁ, তাহলে দেখেন এই প্রশ্নটার ব্যাখ্যাতে, ব্যাখ্যা যদি আপনি পড়তেন, তাহলে এই প্রশ্নটার উত্তর আপনি পারতেন যে আন্তর্জাতিক আদালতের যারা যিনি সভাপতি হবেন তার মেয়াদ হবে হচ্ছে 3 বছর। তাহলে এইগুলাকে বলা হয় প্যারালাল প্রশ্ন। তো এরকম প্যারালাল প্রশ্ন হচ্ছে আপনি প্রচুর পরীক্ষাতে পাবেন। সাধারণত অন্তত 5 থেকে 6টা বা 7টা প্রশ্ন প্রিভিয়াস বিসিএস প্রশ্ন থেকে হুবহু বা হচ্ছে প্যারালাল হিসেবে কমন থাকে। এখন আপনাদের কাজ হবে প্রিভিয়াস বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে 35 to 48, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করে ফেলা। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে প্রশ্নটি যে আপনি সলভ করবেন, প্রশ্নটা আপনি সলভ করবেন আসলে কিভাবে, বা কিভাবে আসলে প্রশ্ন সলভ করতে হয়। প্রশ্ন সলভ করার জন্য, যেমন ধরেন এইটা
35 বিসিএস একটা প্রশ্ন ছিল যে বর্তমান নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ, তাহলে উত্তর ছিল চীন। এখন এই প্রশ্নটার ব্যাখ্যাতে আপনি এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প নিয়ে যাবতীয় যত তথ্য আছে সব তথ্য আপনি এই ব্যাখ্যাতে পড়ে ফেলবেন। যাবতীয় যত তথ্য না, আসলে যেই তথ্যগুলো আসলে প্রয়োজনীয়, যেমন 1 নম্বর প্রয়োজনীয় তথ্যটা হচ্ছে এই বিআরআই যে প্রকল্পটা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এইটার আগে নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড বা সংক্ষেপে হচ্ছে ওবর। এখন কিন্তু এই নামটা নাই, এখন এটার অফিসিয়াল নাম হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা সংক্ষেপে বিআরআই। 2013 সালে চীন হচ্ছে এই বিআরআই প্রকল্পের ঘোষণা দেয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটার ঘোষণা দেন। এছাড়াও বিআরআই ফোরাম গঠিত হয় হচ্ছে 2017-এ, এই প্রকল্প শেষ করা হবে 2049-এর মধ্যে। এগুলো হচ্ছে বিআরআই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এখন দেখেন এইখানে 45-এ একটা প্রশ্ন আসছে যে বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কবে। তাহলে বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয়েছিল 2013 সালে, এই যে এখানে 2013 সাল তথ্যটা আছে। তার মানে 35-এর এই প্রশ্নটা যদি আপনি ব্যাখ্যা সহ পড়তেন, তাহলে এই 45-এর এই প্রশ্নের উত্তর আপনি ঠিকই করতে পারতেন। তো এইভাবে আসলে প্রশ্ন সলভ গুলো করতে হয়। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এইভাবে প্রশ্ন সলভ গুলা করে ফেলবেন। এখন আসেন যে আপনি কি কি পড়বেন। আপনি যে কোনো প্রকাশনীর বই পড়তে পারেন, তবে এখন হচ্ছে পিটু এর এক সাইড বই পড়লে আসলে হয়। পিটু এর যে বইগুলো আছে সেখান থেকে আপনি মোটামুটি কমন পাবেন। বিগত বছরের প্রশ্ন আপনাকে আহ, পর্যালোচনা করতে হবে যদি আপনি বুঝতে চান, বা আপনি যদি একটু অ্যানালাইসিস করতে চান যে আসলে কি কি পড়বেন না, কি কি আপনি বাদ দিবেন। তো এইখানে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে না, কারণ এই অ্যানালাইসিসটা আমি আপনাকে করে দিব কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না, এটা আমি মোটামুটি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, চলেন আমরা এতক্ষণ পর্যন্ত যেই কথাবার্তাগুলো বললাম এগুলা ছিল প্রিলিমিনারি কথাবার্তা। আমরা এখন হচ্ছে আমাদের মেইন যে ক্লাস, সেই মেইন ক্লাসে শুরু করব এখন। আচ্ছা, আমি এখানে ইয়াটা অফ করি নাই, অ্যানোটেশনটা অফ করি নাই। ওয়েট, ঠিক একটু, অ্যানোটেশন অফ করার না কারণে হচ্ছে যে স্ক্রিনে দাগ পড়ে যাচ্ছিল। ওকে, এখন আসেন যে আমরা আজকে হচ্ছে কি কি দেখবো। আমরা আজকে দেখবো হচ্ছে বৈশ্বিক ইতিহাস। আচ্ছা, বৈশ্বিক ইতিহাস নিয়ে একটু কথা বলি। যেহেতু আপনাদের সময় কম, সুতরাং আমি আপনাদেরকে একদম প্রেসাইজ করে পড়াবো, যতটুকু দরকার ঠিক ততটুকু পড়াবো। এবং আমার টার্গেট হচ্ছে মোটামুটি আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনাকে 16 বা হচ্ছে 17 এই মার্কসটা পাইয়ে দেওয়া, এটা হচ্ছে আমার টার্গেট থাকবে। ঠিক আছে, তবে কেউ যদি 20 পাইতে চান, কেউ যদি 20-এ 20 পাইতে চান, সেটা এখানে আপনি পাবেন না। আপনাকে নিজে নিজে পড়তে হবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে 20-এর মধ্যে 20 আসলে আমার কমন আসতে হবে, আর 20-এর মধ্যে 20 এটা আসলে একদম অসম্ভবের পর্যায়ে পড়ে, হ্যাঁ, এত নাম্বার পাওয়া। তো সে যাই হোক, আমরা এখান থেকে একটু প্রিভিয়াস প্রশ্নগুলো আছে, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। সাধারণত এখন গত কয়েকটা বিসিএস এর যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী মোটামুটি বলা যায় প্রিভিয়াস থেকে আসলে তেমন প্রশ্ন আসে না। মানে প্রিভিয়াস বলতে বৈশ্বিক ইতিহাস থেকে, হ্যাঁ, প্রিভিয়াস হিস্টোরি বা বৈশ্বিক ইতিহাস থেকে খুব একটা প্রশ্ন আসে না। যেমন অনেকেই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুবই হচ্ছে ভালো করে পড়েন, তবে আমি সেটা আপনাদেরকে পড়াবো না, কারণ গত কয়েকটা বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় বিশ্বযুদ্ধগুলো থেকে কোনো প্রশ্ন আসে না বললেই চলে। তবে হ্যাঁ, বিশ্বযুদ্ধের কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা আমি আপনাদেরকে কভার করে দিব। হ্যাঁ, কিন্তু পুরো বিসিএস, এই পুরো বিশ্বযুদ্ধ ব্যাখ্যা করা, হ্যাঁ, কে কার সাথে যুদ্ধ করেছে, কেন যুদ্ধ করেছে, কোন দিক দিয়ে যুদ্ধ করলো, হ্যাঁ, কে কোন পক্ষ ছিল, এইগুলো এখন আর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, সুতরাং ওইটা আমি সম্পূর্ণ স্কিপ করছি। এখন আপনাদের বইতে যে লেকচার বুকটা আপনাদেরকে দেওয়া হয়েছে, সেখানে হয়তো বিশ্বযুদ্ধ নিয়ে বিস্তারিত বলা আছে। আবার আপনাদের যে প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে সেখানেও হয়তো বিশ্বযুদ্ধ সম্পর্কিত কিছু প্রশ্ন আছে। এখন আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনারা শুরুতে এই স্লাইডটা ভালো করে পড়বেন। ঠিক আছে, স্লাইডটা ভালো করে পড়বেন এবং স্লাইড সম্পর্কিত যেই তথ্যগুলো আপনারা বইতে পাবেন, লেকচার বইতে পাবেন, এবং স্লাইড সম্পর্কিত এই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলো আপনি পাবেন, কেবল ওই প্রশ্নগুলো আপনি পড়বেন বা ওই তথ্যগুলো আপনি পড়বেন, এর বিশেষ কোনো বা বাড়তি কোনো তথ্য পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন আসেন যে বৈশ্বিক ইতিহাস আমরা শুরু করি। ইতিহাস, এই ইতিহাস শব্দটার আপনি যদি এটা সন্ধি বিচ্ছেদ করেন, সেক্ষেত্রে আপনি পাবেন ইতি যোগ হচ্ছে আস, যার এই অর্থটা ছিল যে আগে এরকমই ছিল বা এই রকম আগে থেকেই ছিল।
তো ইতিহাস মানে হচ্ছে আসলে সময়ের গল্প। সময়ের গল্প ধরেন এই যে আমরা এখন বাস করছি, হ্যাঁ, আমাদের গল্প যদি আমাদের পরবর্তী প্রজন্ম করে, তাহলে এটা এক ধরনের হচ্ছে ইতিহাস। অর্থাৎ ইতিহাসটা হচ্ছে অতীত সময়ের গল্প, হ্যাঁ, অতীতে কি হয়েছে না হয়েছে এগুলা হচ্ছে বলা। তবে গল্প বলতে আমরা সাধারণত যেটা বুঝি, গল্প মানে তো অনেক রকম হতে পারে। এটা ফিকশন একটা হতে পারে। ফিকশন মানে হচ্ছে কি, ফিকশন মানে হচ্ছে যে একটা একটা ঘটনা সেটাকে আপনি রংচং মাখিয়ে প্রকাশ করলেন, হ্যাঁ। বা এই যে আমরা ছোটবেলা পড়েছি ঈশপের গল্প, হ্যাঁ। ঈশপের গল্প মানে কি? ঈশপের গল্প হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ছোট ছোট গল্প ছিল, যেখান থেকে আমরা আহ, জীবনের বিভিন্ন শিক্ষা আমরা পেতাম। যেমন খুব কমন একটা গল্প হচ্ছে ওই যে রাখাল, হ্যাঁ, যে গ্রামের রাখাল, সে সব সময় বলতো বাঘ আসছে বাঘ আসছে, কিন্তু আসলে বাঘ আসে নাই। তো যেদিন আসলেই বাঘ আসছে, সেদিন সে অনেক চিৎকার চেঁচামেচি করেছে যে বাঘ আসছে বাঘ আসছে, কিন্তু ওই দিন গ্রামের সবাই ভেবেছে যে সে আসলে মজা করছে, তখন তাকে আর আম, তারা বাঁচাতে চায়নি, হ্যাঁ। তাহলে এইটা এক ধরনের একটা ঈশপের গল্প। তো ইতিহাস কিন্তু আর ওইরকম গল্প না, ইতিহাস হচ্ছে সত্য ঘটনা, হ্যাঁ, এবং এখানে তথ্য থাকবে উপাত্ত থাকবে, এগুলো নিয়ে আসলে হচ্ছে ইতিহাস। তো এখানে কিছু কথাবার্তা বলা আছে যেগুলো আসলে পরীক্ষার জন্য কোনো প্রয়োজন নাই। তো আমরা ইতিহাসটা আসলে শুরু করব কোত্থেকে, এইটা একটা ব্যাপার। কারণ পৃথিবীর ইতিহাসে তো সীমা পরিসীমা নাই, আমরা কোত্থেকে শুরু করবো এবং কি কি পড়বো। তো আমরা ইতিহাসটা শুরু করব মূলত হচ্ছে 1215 সালের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই ঘটনার নাম ছিল মেঘনা কাটা। আমরা সেখান থেকে ইতিহাসটা শুরু করব। তার আগে আরো কিছু প্রিলিমিনারি কথাবার্তা আছে। এই যে ইতিহাস, এটার ইংরেজি পরিশব্দ হচ্ছে হিস্টোরি, এটা আমরা জানি। এবং এই হিস্টোরি শব্দটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, যেটার নাম, সেই শব্দটা হচ্ছে হিস্টোরিয়া। এই হিস্টোরিয়া এই শব্দটার প্রবর্তক বলেন বা এই হিস্টোরি, এই ইতিহাসের জনক কাকে বলা হয়, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর পাবেন আপনি হেরোডোটাস। হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। কেন তাকে ইতিহাসের জনক বলা হয়? কারণ তিনি প্রথম ইতিহাসটা রচনা করার চেষ্টা করেছিলেন এবং তিনি প্রথম হচ্ছে হিস্টোরিয়া শব্দটা ব্যবহার করেন। তো এখান থেকে আপনি জাস্ট এতটুকুই জানবেন যে গ্রিক দার্শনিক হেরোডোটাস, তাকে ইতিহাসের জনক বলা হয়। এবং তিনি এই যে ঘটনাগুলো যে তিনি আসলে লিখেছিলেন, সেই ঘটনাগুলো আসলেই সত্য কিনা তথ্য উপাত্ত দিয়ে তিনি এটা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। এর আগে মানুষ যে ইতিহাসগুলো বলতো, সেগুলো আসলে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তো। যেমন আমার আব্বা বলতো যে যে আমি তোমার দাদার কাছ থেকে শুনেছি, হ্যাঁ। তো আমি আমার আব্বার কাছ থেকে শুনলাম, আমি আবার আমার যে পরবর্তী প্রজন্ম, তাদেরকে বলবো যে আমি আহ, তোমার দাদার কাছ থেকে শুনেছিলাম। এইভাবেই আসলে এই ঘটনাগুলো চলতে থাকতো। কিন্তু হেরোডোটাস এই ঘটনাগুলো আসলেই সত্য কিনা, হ্যাঁ, এই ঘটনাগুলো আসলে ফলাফল কি হয়েছিল, কনসিকুয়েন্স কি হয়েছিল, তিনি এগুলো যাচাই বাছাই করেছিলেন। এবং তিনি শুধু একটা সোর্স থেকে তিনি তথ্য উপাত্তগুলো কালেকশন করেন নাই, তিনি বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছিলেন। তো এখানে আমাদের জন্য একটা তথ্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক। তার একটা বিখ্যাত বই আছে, নাম হচ্ছে দ্য হিস্টোরিস। এখানে আরেকটা ছোট টার্ম আছে, সেটা হলো যে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে। বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছেন থুসিডাইসিস। তাকে কেন বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়? কারণ হচ্ছে হেরোডোটাস যে ইতিহাসটা লিখেছিলেন, তিনি সেটা হচ্ছে আহ শোনা কথায় বিভিন্ন মানুষ থেকে তিনি তথ্য নিয়েছিলেন, কিন্তু থুসিডাইসিস হচ্ছেন এমন মানুষদের কাছে তথ্য নিয়েছিলেন যারা আসলে ওই ঘটনাটার প্রত্যক্ষ সাক্ষী। যেমন ধরুন, এখন যদি আপনি মুক্তিযুদ্ধের গল্প শুনতে চান, এখন কিন্তু আপনি প্রত্যক্ষদর্শী মানুষের সংখ্যা খুব একটা পাবেন না। মানুষের সংখ্যা, প্রত্যক্ষদর্শী মানুষের সংখ্যা অনেক কমে যাচ্ছে। কারণ যারা মুক্তিযুদ্ধ দেখেছে, হ্যাঁ, তার মানে মুক্তিযুদ্ধ হয়েছে 50 বছর আগে। আর যারা এটা মোটামুটি বর্ণনা করতে পারবে, তাদের নিশ্চিত ওই সময়ে বয়স অন্তত 10, 12, 13, 15, 16 এরকম ছিল। তাহলে 10, 12, 13, 15 যদি ওই সময় থাকে, এখনকার সেই মানুষগুলোর বয়স প্রায় 60, 65, 70 হয়ে গিয়েছে। তাহলে এই রেঞ্জের অনেক মানুষই আসলে এখন নাই। তো থুসিডাইসিস চেষ্টা করেছিলেন যিনি এই ঘটনাগুলোর প্রত্যক্ষ সাক্ষী, তাদের থেকে এই ইতিহাসগুলো জানার। ঠিক আছে, তো এই কারণেই থুসিডাইসিসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হচ্ছে। তো তার একটা বিখ্যাত বই আছে,
যেটার নাম হচ্ছে পেলোপনেশিয়ান ওয়ার। এই বইয়ের নামগুলো মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। তো এখন আসেন যে আমরা কোত্থেকে হচ্ছে আমরা ইতিহাসটা শুরু করব। আমরা চলে যাব ত্রয়োদশ শতাব্দীতে। ত্রয়োদশ শতাব্দী, এই যে শতাব্দীর হিসাবগুলো, এই শতাব্দীর হিসাবগুলো আমরা আসলে ভুল করি, আমাদের মাঝে মধ্যে এগুলো হচ্ছে আপনার ভুল হয়। যেমন এখানে বলছে যে ত্রয়োদশ শতাব্দী, এখন এই ত্রয়োদশ শতাব্দীটা আসলে হিসাব করবে কোত্থেকে বা এটা কোনটা? দেখেন, ত্রয়োদশ শতাব্দীর হিসাবটা হবে 1201 থেকে 1300। 1201 থেকে 1300, এটা হচ্ছে ত্রয়োদশ শতাব্দী, ঠিক আছে। আবার আপনি যদি চতুর্দশ শতাব্দী হিসাব করেন সেক্ষেত্রে হবে 1301 থেকে 1400। এটা হচ্ছে এই যে এই রেঞ্জটা, এটা হচ্ছে চতুর্দশ শতাব্দী। আবার যদি বলা হয় পঞ্চদশ শতাব্দী, সেক্ষেত্রে হবে 1401 থেকে 1500। মানে পঞ্চদশ শতাব্দী বলেছে, তার মানে এই না যে ওই টাইম ফ্রেমটা 1501 থেকে শুরু হবে, না, 1401 থেকে 1500, এটা হচ্ছে 15th সেঞ্চুরি। 15th সেঞ্চুরি, এটা হচ্ছে 14th সেঞ্চুরি, এটা হচ্ছে 13th সেঞ্চুরি, ঠিক আছে। তাহলে এই সেঞ্চুরির হিসাবগুলা কিন্তু আমরা মাঝে মধ্যে গুলিয়ে ফেলি, এটা কিন্তু এটা ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে ত্রয়োদশ শতাব্দী, আমরা এখন চলে যাব ত্রয়োদশ শতাব্দীতে। তার মানে আমাদের টাইম টাইম ফ্রেমটা হচ্ছে 1201 থেকে 1300, ঠিক আছে। এই ত্রয়োদশ শতাব্দীতে প্রথম যে গুরুত্বপূর্ণ ঘটনাটা আমরা দেখব সেটার নাম হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা এটা একটা দলিল, একটা চুক্তি। কার চুক্তি? কার সাথে কার চুক্তি হয়েছে? এটা তৎকালীন ইংল্যান্ডের রাজার সাথে, তৎকালীন যারা একটু টাকা পয়সাওয়ালা মানুষ ছিল বা যারা জমিদার ছিল, তাদের সাথে হচ্ছে ইংল্যান্ডের রাজার এই চুক্তিটা হয়। কেন এই চুক্তিটা হয়েছিল? দেখা গেল যে রাজা, তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন, তিনি বিভিন্ন স্বেচ্ছাচারী করছেন। হ্যাঁ, এই স্বেচ্ছাচারিতা কমানোর জন্য এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তো এখানে বেশ কিছু ঘটনা এখানে দেওয়া আছে, এত ঘটনা আপনাদের পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো হচ্ছে এই মুহূর্তে কোনো দরকার নাই, কারণ এগুলো আসলে পরীক্ষাতে আসবে না। এখানে যে একটা তথ্য গুরুত্বপূর্ণ, যে একটা তথ্য পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে যে ম্যাগনা কার্টাটা স্বাক্ষরিত হয়েছিল কত শতাব্দীতে অথবা কত সালে। তাহলে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়েছে কখন? 1215। 1215 সালে হচ্ছে ম্যাগনা কার্টাটা স্বাক্ষরিত হয়, এবং এইটা স্বাক্ষরিত হয়েছিল ইংল্যান্ডের রানী মেইড নামক একটা স্থানে, যেখানে এই চুক্তিটা স্বাক্ষর করেছিলেন রাজা, তৎকালীন রাজা কিং জন, ঠিক আছে। এবং আপনারা বাংলাদেশ বিষয়াবলিতে দেখেছেন হয়তোবা যে যুক্তরাজ্যের কিন্তু কোনো লিখিত কনস্টিটিউশন নাই, রিটেন কোনো কনস্টিটিউশন নাই। তবে তাদের কনস্টিটিউশন কয়েকটা দলিল আছে তাদের, এই দলিলগুলো তাদের কনস্টিটিউশনাল বেজ হিসেবে কাজ করে। তার মধ্যে প্রথম যেই দলিলটা, সেই দলিলটা হচ্ছে ম্যাগনা কার্টা। তাহলে এখান থেকে আপনি পড়বেন ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়। ম্যাগনা কার্টা 1215 সালে স্বাক্ষরিত হয়, স্বাক্ষর করেছিলেন রাজা কিং জন, টেমস নদীর পারে রানীমেইড নামক স্থানে। তো এখানে এই এই ম্যাগনা কার্টাতে কি কি আছে, হ্যাঁ, এটা এখানে বলা আছে। এগুলো কোনো কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট নাইস টু নো, ঠিক আছে। আমি এগুলো আপনাদেরকে পড়াবো না। আচ্ছা, এখন আসেন শতবর্ষব্যাপী যুদ্ধ। এই শতবর্ষব্যাপী যুদ্ধটা নাম হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ, তার মানে এই যুদ্ধটা নিশ্চয়ই 100 বছর ধরে চলছিল। এই যুদ্ধটা 100 বছরের কিছুটা কম সময় ধরে চলেছিল, এবং এই যুদ্ধটার ব্যাপ্তিকাল, ব্যাপ্তিকাল মানে হচ্ছে কোন সাল থেকে কোন সালে হয়েছিল, এই সালটা ছিল 1337 থেকে 1453। তার মানে আপনি যদি এখানে হিসাব করেন তাহলে কিন্তু আসলে 100 বছরের উপরে হয়। তো 1453 সালে যুদ্ধটা শেষ হয়, যুদ্ধটা শুরু হয়েছিল 1337 সালে। মানে এরকম না যে টানা 1 বছর ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিছুদিন যুদ্ধ বন্ধ ছিল, আবার যুদ্ধ শুরু হয়েছে, অনেকটা এরকম আর কি। তো এই যুদ্ধটা হয়েছিল কোথায় বা কার কার সাথে যুদ্ধ হয়েছিল? যুদ্ধ মানে দুইটা পক্ষ। এই যুদ্ধের দুইটা পক্ষ ছিল, ইংল্যান্ড এবং হচ্ছে ফ্রান্স। এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত কারা জয়ী হয়েছিল? জয়ী হয়েছিল ফ্রান্স। ফ্রান্স এই যুদ্ধে জয়ী হয়েছিল। এখন কথা হচ্ছে, কেন 100 বছর ধরে একটা যুদ্ধ চলবে বা কি নিয়ে এই যুদ্ধটা আসলে শুরু হয়েছিল? মূলত ঝামেলা যেটা হয়েছিল সেটা হচ্ছে এইখানে আপনার আহ, এই সিংহাসন, হ্যাঁ, সিংহাসন আরোহণ। তৎকালীন সময়ে তো আসলে এইগুলাই ছিল
এগুলো নিয়ে আসলে যুদ্ধগুলো হইতো। হ্যাঁ, যে আহ, সিংহাসনে কে আরোহণ করবে, হ্যাঁ, কে বসবে, হ্যাঁ, এগুলা নিয়েই আসলে হচ্ছে যে আপনার আহ, যুদ্ধগুলো হইতো। তো এখন এইখানে আসলে আপনার ঘটনাটা এখানে আপনার কি ঘটেছিল এখানে ঘটনা, এখানে মেইন ঘটনা ঘটেছিল এই যে বললাম ফ্রান্স এবং হচ্ছে ইংল্যান্ড, এই ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে এখানে হচ্ছে আপনার এখানে ফ্রান্সের তৎকালীন একজন রাজা ছিলেন। এই রাজার কোনো ছেলে সন্তান ছিল না। তো ছেলে সন্তান ছিল না, তখন হচ্ছে যে সবাই বলল যে এই রাজার তো ছেলে সন্তান নাই, তাইলে এখন সিংহাসনে কে বসবে? তৎকালীন সময়ে আপনার রানীরা বা এই রাজার কোনো মেয়ে থাকলে তিনি যে সিংহাসনে বসবেন ওরকম কোনো আসলে পরিস্থিতি আসলে ছিল না। তো এইটা তখন হচ্ছে যে ওই রাজার ভাই সে সিংহাসনে বসে যায়। হ্যাঁ, একটা ষড়যন্ত্র করে সে হচ্ছে সিংহাসনে বসে যায়। তো যে সিংহাসনে বসে, হ্যাঁ, এই মজার ব্যাপার হচ্ছে তারও কোনো পুত্র সন্তান ছিল না। হ্যাঁ, তো পরে তাকে হটায় আরেকজন বসে যায়। আমি এখানে রাজার হচ্ছে নামগুলো বলছি না, কারণ রাজার নাম আসলে গুরুত্বপূর্ণ না, আপনারা চাইলে বলতে পারি। এটা শুরু হয়েছিল রাজা দশম লুই থেকে। রাজা দশম লুইয়ের পরে ফ্রান্সের রাজা হন হলো চতুর্থ চার্লস। চার্লসের পরে আবার হচ্ছে রাজা হন আরেকজন, এরকম। তো যাই হোক, তো সর্বশেষ যিনি হচ্ছে যে এই ঝামেলাতে পড়েন তখন চতুর্থ চার্লস। এই চতুর্থ চার্লসের একটা বোন ছিল, নাম হলো ইজাবেলা। ইজাবেলার আবার বিয়ে হয়েছিল তৎকালীন সময়ের ইংল্যান্ডের রাজা ছিলেন এডওয়ার্ড সেকেন্ড, তার সাথে। তাদের একটা ছেলে হয় যার নাম ছিল এডওয়ার্ড থার্ড বা এডওয়ার্ড তৃতীয়। তখন ইংল্যান্ডের মানুষজন দাবি করলো যে ফ্রান্সের রাজার যেহেতু কোনো ছেলে সন্তান নাই, সুতরাং এখানে তো তার ব্লাড হচ্ছে ইজাবেলার ছেলে। তো ইজাবেলার ছেলে তাহলে ফ্রান্সের রাজা হইতে পারবে। তো এটা ইংল্যান্ডের মানুষজন দাবি জানায়, এটা আবার ফ্রান্সের মানুষজনের কাছে ভালো লাগে নাই। এই নিয়ে আসলে পরবর্তীতে দুই দেশের মধ্যে ক্যাচাল হয় এবং পরবর্তীতে এটা 100 বছর ব্যাপী একটা যুদ্ধর সূচনা করে। তো যাই হোক, এই যে এতক্ষণ ধরে যে ইতিহাস বললাম এগুলো আপনাদের জন্য কোনো প্রয়োজন নাই, এর কোনোদিনই কোনো পরীক্ষা আসে নাই, আসবেও না। যার যেটা দরকার সেটা হচ্ছে যে শতবর্ষব্যাপী যে যুদ্ধটা, এটা কোন জায়গাটাতে হয়েছিল, কোন জায়গা না মূলত এটা কার কার পক্ষে, পক্ষে বিপক্ষে কে ছিল, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি এখানে দেখবেন যে শতবর্ষব্যাপী যুদ্ধ, এটার পক্ষ ছিল ইংল্যান্ড এবং ফ্রান্স, এবং এই যুদ্ধে ফ্রান্স জয়ী হয়। যুদ্ধের ব্যাপ্তিকালটাও পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এখানে এই দুইটা তথ্য পড়লেই চলবে। আচ্ছা, এখন আসেন আমরা চতুর্দশ শতাব্দীতে কিন্তু ঢুকে গিয়েছি। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে রেনেসা। রেনেসা মানে কি? রেনেসা এই শব্দটা হচ্ছে একটা ফরাসি শব্দ। হ্যাঁ, দুইটা শব্দ আছে দেখেন, একটা হচ্ছে ফরাসি আর আরেকটা হচ্ছে ফার্সি। এই দুইটা শব্দ কিন্তু সেম না। ফরাসি মানে হচ্ছে ফ্রান্স, ফ্রান্স মানে হচ্ছে ফ্রান্সের মানুষজনের যে ভাষা, সেটা হচ্ছে ফরাসি ভাষা। আর আরেকটা শব্দ হচ্ছে ফার্সি। ফার্সি মানে কি? ফার্সি মানে হচ্ছে পারস্য, পারস্যের ভাষা হচ্ছে ফার্সি। তো পারস্য ভাষা কোনটা? মূলত বর্তমান যে ইরান, এই ইরানের নাম ছিল আসলে পারস্য। এই ইরানের মানুষজন যে ভাষায় কথা বল কথা বলে সেই ভাষাটাকে বলা হয় ফার্সি ভাষা। তো এই রেনেসা, এটার মানে অর্থ হচ্ছে পুনর্জন্ম বা পুনর্জাগরণ। কোত্থেকে পুনর্জাগরণ? মূলত যখন পুরো ইউরোপ জুড়ে রোমান সাম্রাজ্যের পতন হয়, তখন ইউরোপে একটা কাল শুরু হয়। সেই কালটার নাম দেওয়া হয়েছিল ডার্ক এজ। ডার্ক এজ কারণ ছিল এইখানে শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের কোনো বিকাশ হয় নাই, বিকাশ বন্ধ হয়ে গিয়েছিল। এবং এখানে প্রচুর হচ্ছে কলেরা মহামারী দেখা দিয়েছিল। তো এই ঘটনার পরে বা এই কালের পরেই হচ্ছে ইউরোপে আবারও নতুন করে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের পুনর্জাগরণ হয়, রিবার্থ হয়। এই ঘটনাটাকে মূলত বলা হয় রেনেসা। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে রেনেসা মানে আসলে কি? এই পুরো ইউরোপ জুড়ে গণিত, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য ইত্যাদির যে রিবার্থ, হ্যাঁ, রি ইমার্জ, এটাকে বলা হয় রেনেসা। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে এই রেনেসার সময়কালটা আসলে কত। তো রেনেসার সময়কাল কত এটা নিয়ে আসলে কনফিউশন আছে কোন কোন বইয়ে, এক এক রকম বইয়ে এক এক রকম তথ্য দেওয়া। তো আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী।
চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী, এইটাই হচ্ছে আপনি মাথায় রাখবেন। এই টাইম ফ্রেমটাতে হচ্ছে ইউরোপে রেনেসার উৎপত্তি হয়। তবে অনেকেই যেটা মনে করেন যে যে রেনেসার এক্সাক্ট উৎপত্তি হয়েছিল 1453 সালে। হ্যাঁ, তবে এইটা পড়ার কোনো প্রয়োজন নাই, এখানে যে এগুলো আছে এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এখান থেকে মাথায় রাখবেন যে রেনেসা এটা এটা হয়েছিল ইউরোপে, এবং এটা সময়কাল ছিল চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী। এখন এই রেনেসাটা এক্স্যাক্টলি কোথায় শুরু হয়েছিল, মানে একটা জায়গাতে শুরু হবে নিশ্চয়ই, একই সাথে বিভিন্ন জায়গায় শুরু হবে না। একটা জায়গায় শুরু হয়, দেখা যায় যে ওই ঘটনাটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো রেনেসা শুরু হয়েছিল ইতালির একটা ছোট্ট শহর ছিল, এখনো আছে, নাম হলো ফ্লোরেন্স। এই ফ্লোরেন্সে হচ্ছে রেনেসাটার উৎপত্তি হয়। কেন ফ্লোরেন্স শহরে এই রেনেসার উৎপত্তি হইলো? কারণ হচ্ছে এই যে শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞান, এগুলো তো তখনকার সময়েও এগুলা খুব একটা অর্থকরী কোনো কাজ ছিল না। এখনকার সময় তো আসলে তেমন একটা অর্থকরী কাজ না যদি আপনি ভালো কাজ না জানেন। তখন এই যিনি শিল্প সাহিত্যে চর্চা করবেন তার তো পেট আছে, তার তো খাইতে হবে। এখন তিনি শুধু শুধু যদি শিল্প সাহিত্য নিয়ে থাকেন তার পেট চলবে কিভাবে? তখন এই শিল্প সাহিত্য এগুলোর পৃষ্ঠপোষক হিসেবে একটা পরিবার দাঁড়িয়ে যায়। সেই পরিবারটার নাম ছিল মেডিসি ফ্যামিলি। মেডিসি ফ্যামিলি, এই মেডিসি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় হচ্ছে শিল্প সংস্কৃতির বিকাশ ঘটতেছিল আস্তে আস্তে ফ্লোরেন্সে। তো এই ফ্লোরেন্সে থেকেই পরবর্তীতে আস্তে আস্তে পুরো ইতালি, এবং ইতালি থেকে পুরো ইউরোপ জুড়ে এই রেনেসা ছড়িয়ে পড়ে। এখানে কিছু রেনেসার বৈশিষ্ট্য আছে, এটা এগুলা এগুলা কোনো প্রয়োজন নাই, নাইস টু নো, এগুলোও প্রয়োজন নাই, এগুলা হচ্ছে আপনার নাইস টু নো, আপনাদের জন্য কোনো প্রয়োজন পড়বে না। এই চিত্রকলায় রৈখিক দৃষ্টিভঙ্গি এগুলো এগুলো বাদ, এগুলো আমি স্লাইড থেকে সরাই দিব, অসুবিধা নেই, এগুলো কোনো পরীক্ষাতে আসে নাই এবং আসবেও না। নিকোলা মেকিয়াভেলি, তাকে বলা হয় রেনেসার বর পুত্র। রেনেসার বরপুত্র মানে কি? বরপুত্র, এটার এই যে বরপুত্র, এটা একটা অর্থ আছে। অর্থটা হইলো যে দেবের বর প্রাপ্ত, মানে দেবতা বা দেব, হ্যাঁ, তাদের অনুগ্রহ প্রাপ্ত কোনো ব্যক্তিকে বলা হয় হচ্ছে বরপুত্র। তো নিকোলা মেকিয়াভেলি তাকে বলা হয় রেনেসার বরপুত্র। এখানে এটা এই লাইনটা ইম্পর্টেন্ট, আরেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিকোলা মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের হচ্ছে জনক বলা হয়। আমরা বর্তমান যে পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, বা রাষ্ট্রবিজ্ঞান দেখি, এটার জনক বলা হয় হচ্ছে নিকোলা মেকিয়াভেলিকে। এখানে হয়তো অনেকেই রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনা করা থাকতে পারেন, তাহলে আপনারা এখানে হচ্ছে যে আম, তার সম্পর্কে তো মোটামুটি হচ্ছে জানেন। তো এই নিকোলা মেকিয়াভেলি, তার তার বাড়ি ছিল কোথায়? তার বাড়িও ছিল ইতালির ফ্লোরেন্স শহরে, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, যে গ্রন্থটার নাম হচ্ছে দ্য প্রিন্স। এই দ্য প্রিন্স গ্রন্থটার নামই পড়বেন, এখানে আর একটা নাম পড়তে হবে না, দ্য প্রিন্স পড়লেই চলবে। এই রেনেসার আরেকজন মানুষ সম্পর্কে আমাদের একটু জানতে হবে, তার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, তিনি, তার আসলে একটা পরিচয় না, তার কয়েকটা পরিচয় ছিল। তিনি একই ধারে বিজ্ঞানী ছিলেন, একই সাথে ভাস্কর্য শিল্পী ছিলেন, একই সাথে তিনি দার্শনিকও ছিলেন, অনেক কিছু ছিলেন একই সাথে। এই যেহেতু বিভিন্ন শাখায় তার অবদান ছিল, এই কারণেই তাকে বলা হয় দ্য রেনেসেন্স ম্যান। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দা ভিঞ্চিকে কি বলা হয়, অথবা দ্য রেনেসেন্স ম্যান বলা হয় কাকে? তাহলে দ্য রেনেসেন্স ম্যান বলা হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। এখানে তার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে তার কিছু বিখ্যাত চিত্রকর্ম আছে। যেমন চিত্রকর্মের মধ্যে একটা হচ্ছে এইটা, এটা আমরা মোটামুটি সবাই জানি, এর নাম হলো মোনালিসা। এবং এইটা হচ্ছে আরেকটা বিখ্যাত ছবি, যেটার নাম হলো দ্য লাস্ট সাপার। এছাড়াও হচ্ছে লেডি উইথ অ্যান আরবেইন অথবা ভার্জিন অফ দ্য রক্স, এইগুলোও কিন্তু এই লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম। তো এখানে এই ভিঞ্চির চিত্রকর্ম নামগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে তিনি কোনটা এঁকেছেন, কি কি এঁকেছেন, সেগুলোর নাম কি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকজন ভাস্কর শিল্পী সম্পর্কে আমরা জানবো, যার নাম হচ্ছে মাইকেল এঞ্জেলো। তিনিও হচ্ছে রেনেসাঁ যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং হচ্ছে কবি। তো তার কিছু বিখ্যাত ভাস্কর্য আছে, এর মধ্যে নাইট, মোজেস, পিয়েতা প্লেভ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই লাইনটা পড়লেই চলবে, বাকিগুলো খুব একটা
ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে ক্রুসিফিক্সটা পড়তে পারেন, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে এখানে মাইকেল এঞ্জেলো আমরা দেখলাম, তারপরে আমরা দেখলাম লিওনার্দো দা ভিঞ্চি, এবং আমরা দেখলাম নিকোলা মেকিয়াভেলি। এরপরে আমরা একটা লাফ দিব, লাফ দিয়ে চলে যাব সপ্তদশ শতাব্দীতে। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম মোটামুটি চতুর্দশ শতাব্দীতে, এখন আমরা একটা জাম্প করব, জাম্প করে আমরা সপ্তদশ শতাব্দীতে চলে যাব। সপ্তদশ শতাব্দী মানে কত? 1601 থেকে 1700, এইটা হচ্ছে সপ্তদশ শতাব্দীর সময়কাল। এই সপ্তদশ শতাব্দীতে আমরা শুরুতে দেখব রিফরমেশন। রিফরমেশন মানে কি? রিফরমেশন মানে হচ্ছে সংস্কার, রিফরমেশন মুভমেন্ট বা হচ্ছে সংস্কার আন্দোলন। এই যে সংস্কারটা, এই সংস্কারটা কার ছিল তখনকার সময়? মূলত খ্রিস্টান ধর্মের সংস্কার নিয়ে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনটার নামই ছিল রিফরমেশন মুভমেন্ট বা সংস্কার আন্দোলন। এই খ্রিস্টান ধর্মের সংস্কারটা কেন আসলে প্রয়োজন ছিল? তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্ম বা এখনো দুই ভাগে হচ্ছে বিভক্ত। এর মধ্যে একটা হচ্ছে ক্যাথলিক এবং আরেকটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক কারা? আমাদের যেরকম হচ্ছে পীর থাকে মুসলমানদের, তো খ্রিস্টানদের ওরকম থাকে হচ্ছে পোপ। তো দেখা যেত এই পোপের যারা অনুসারী তাদেরকে বলা হইতো ক্যাথলিক, আর যারা পোপের অনুসারী নয় তাদেরকে বলা হইতো প্রোটেস্ট্যান্ট। তো তৎকালীন সময়ে দেখা যাইতো যে পোপের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছে, এবং এত বেড়ে গিয়েছে দেখা যায় যে এই ধর্মগুরু বা ধর্মযাজক, হ্যাঁ, তারা আহ, প্রায় সময় রাজাকেও নিয়ন্ত্রণ করত। হ্যাঁ, তার মানে তখন তো রাজাই হচ্ছে সর্বেসর্বা, তাহলে রাজাকে যে নিয়ন্ত্রণ করবে সে তো আরো সর্বেসর্বা। তো তৎকালীন সময়ে দেখা যেত এই ধর্মযাজক বা ধর্মগুরুরাই হচ্ছে রাজাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইতো। তো এটা নিয়ে হচ্ছে তৎকালীন সময়ে এই রাজার যারা কর্মচারী ছিল বা রাজার যারা অনুসারী ছিল এদের মধ্যে মনোমালিন্য শুরু হয়, এবং আস্তে আস্তে সেটা হচ্ছে বড় আকার ধারণ করে। তো এই রিফরমেশন আন্দোলনের নেতৃত্বে ছিলেন মার্টিন লুথার। আমরা আরেকজন মার্টিন লুথারের নাম হয়তো জানি, মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি হচ্ছেন আমেরিকার মার্টিন লুথার কিং। তার একটা বিখ্যাত ভাষণ রয়েছে, আই হ্যাভ এ ড্রিম। তো সেই মার্টিন লুথার আর এই মার্টিন লুথার কিন্তু এক না, দুজনের নামটা হচ্ছে সেম। তাহলে এই মার্টিন লুথার হচ্ছে জার্মান নাগরিক, এবং তিনি রিফরমেশন বা সংস্কার আন্দোলনের তিনি আহ, চালিয়েছিলেন বা তিনি নেতৃত্ব দান করেছিলেন। তো এই রিফরমেশন বা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই পুরো ইউরোপ জুড়ে একটা গৃহযুদ্ধ, সিভিল ওয়ারে সিভিল ওয়ারে ঢুকে গিয়েছিল। সিভিল ওয়ার মানে কি? সিভিল ওয়ার মানে হচ্ছে, ধরুন এখন যদি বাংলাদেশের, ধরেন বাংলাদেশের সেনাবাহিনী হঠাৎ করেই তারা হচ্ছে রগ হয়ে গেল। রগ মানে হচ্ছে যে তারা চাইলো যে তারা দেশের ক্ষমতা দখল করবে, এবং দেখা গেল যে আপনার বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের সাধারণ মানুষ, হ্যাঁ, তারা হচ্ছে যে আপনার এইটা মানলো না। তখন কি হবে? দেশের সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। তার মানে নিজেদের মধ্যে বা নিজেদের জনগোষ্ঠীর মধ্যে যদি নিজেরা যুদ্ধ করে সেটাকে বলা হবে সিভিল ওয়ার। বা ধরুন এখন যদি চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যারা আম, আহ, আদিবাসী আছেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের সাথে যদি বাঙালিদের একটা যুদ্ধ হয় সেটাও কিন্তু হবে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। তো এই যে এখন দেখেন ইউরোপের মানুষজন আমাদেরকে সভ্যতার সবক শিখায়। হ্যাঁ, তারা বলেন যে আমরা সভ্য, তোমরা তো সভ্য না, তোমরা যে অসভ্য, মূর্খ, বর্বর। কিন্তু তারাই হচ্ছে সব থেকে বেশি যুদ্ধ করেছে। সব থেকে বেশি যুদ্ধ কিন্তু এই ইউরোপেই হয়েছে। এবং মানে একটা আমার কাছে মাঝে মধ্যে আফসোস লাগে, আমাদের এই অঞ্চলটা তৎকালীন সময়ে এই ব্রিটিশরা যখন আসছে তৎকালীন সময়ে আমাদের এই অঞ্চলটা, ভারতীয় উপমহাদেশ, পৃথিবীর পঞ্চম বৃহত্তম ধনী দেশ ছিল। মানে ধনী দেশের তালিকায় বা ধনী অর্থনীতির তালিকায় যদি আপনি বলেন, আমরা ছিলাম পঞ্চম। তার মানে আপনি চিন্তা করতে পারেন আমরা কি পরিমাণে সমৃদ্ধ ছিলাম, কিন্তু সেখান থেকে আমাদের এখন হচ্ছে পুরো গরিবী হালত, অবস্থা খারাপ। তো সে যাই হোক, তাহলে এই রিফরমেশন আন্দোলন সম্পর্কে আপনার কি জানতে হবে? রিফরমেশন আন্দোলন সম্পর্কে আপনার জানতে হবে এই রিফরমেশন আন্দোলনের নেতৃত্ব দান কে করেছিলেন। তাহলে নেতৃত্ব দান করেছিলেন কে? মার্টিন লুথার, তিনি জার্মান নাগরিক। এটা হচ্ছে এখানে তথ্য। আর একটা তথ্য হচ্ছে, এই রিফরমেশন বা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে পুরো পুরো ইউরোপ জুড়ে একটা সিভিল ওয়ার শুরু হয়। সেই সিভিল ওয়ার একটা নাম ছিল, সেই নামটা ছিল 30 বছরের যুদ্ধ, 30 ইয়ার্স অফ ওয়ার।
30 বছর ব্যাপী একটা গৃহযুদ্ধে ফুল ইউরোপে শুরু হয়। তো এই 30 বছর ব্যাপী যুদ্ধের পরে একটা চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে আসলে এই যুদ্ধটা সমাপ্ত হয়। এই যুদ্ধটার নামটা গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের নাম ছিল, এই চুক্তির নাম ছিল ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আসলে পড়লাম, এখানে কিন্তু পড়ার টপিক বা পরীক্ষাতে আসার মতো টপিক খুব একটা নাই। হ্যাঁ, খুবই অল্প কিছু টপিক, আমি একটু করে রিক্যাপ করছি। তাহলে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, এই ওয়েস্টফেলিয়া জায়গাটা হচ্ছে জার্মানির একটা জায়গা, এবং এই জায়গাটাতে বসে যেহেতু চুক্তিটা হয়েছিল, এই কারণেই এই চুক্তিটার নাম দেওয়া হয়েছিল ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। ওয়েস্টফেলিয়া, এখানে টোটাল চুক্তি হয় 3টা। কোন কোন চুক্তি হয়, কার সাথে কার চুক্তি হয়, এটা আসলে গুরুত্বপূর্ণ নয়। জাস্ট মাথায় রাখবেন যে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল 1648 সালে। তাহলে 1648 সাল, এটা কি সপ্তদশ শতাব্দী নাকি ষোড়শ শতাব্দী? এটা হচ্ছে সপ্তদশ শতাব্দী, কারণ সপ্তদশ শতাব্দীটা শুরু হবে 1601 থেকে, 1601 থেকে হচ্ছে 1700 পর্যন্ত। এইটা হচ্ছে আপনার আহ সপ্তদশ শতাব্দী। তাহলে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিতে হয়েছিল সপ্তদশ শতাব্দীতে, 1648 সালে, জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে। এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির পরবর্তী ফলাফল গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমেই আধুনিক যেই রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কি? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, এবং কেউ চাইলেই আপনাকে এই নির্দিষ্ট বাউন্ডারির ভাঙতে পারবে না। এই নির্দিষ্ট যেই ডেজিগনেটেড সীমানা, সেটা ভাঙতে পারবে না। হ্যাঁ, কেউ চাইলে আপনাকে আক্রমণ করতে পারবে না। তো এক সময় ছিল যে আপনার রাজা রানী যখন ছিল, তখন ছিল জোর যার মুল্লুক তার। হ্যাঁ, আমার পাশের রাজ্য আমার থেকে দুর্বল, আমি তার দখল করে নিলাম। হ্যাঁ, এখন কিন্তু সেটা চাইলেই পারা যায় না, যদিও এখনো আসলে সেটা সেরকমই হয়তো ওইদিকেই যাচ্ছে। যেমন যদি রাশিয়া ইউক্রেনকে কোনো কারণে দখল করে ফেলে, তখন তো আসলে ওইরকমই হবে যে জোর যার মুল্লুক তার। হ্যাঁ, বা ধরেন যদি এরকম কোনো সময় হয় যে ভারত বাংলাদেশকে দখল করে ফেললো, তাহলে বাংলাদেশ ভারত থেকে দুর্বল, ভারত শক্তিশালী রাষ্ট্র, তারা এই দুর্বল রাষ্ট্রটাকে দখল করে ফেললো। তো একসময় এরকম ছিল, এখন কিন্তু এরকম না। এখন কিন্তু আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এক দেশে তার দেশে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক থাকে, বাণিজ্য সম্পর্ক থাকে, হ্যাঁ, বিভিন্ন জিও পলিটিক্যাল বিভিন্ন ইস্যু থাকে। তো এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। এই লাইনটা এখানে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে প্রশ্ন যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় কোন চুক্তির মাধ্যমে? তাহলে উত্তর হবে ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। এবং রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক যে সম্পর্ক, সেটা প্রতিষ্ঠা পায় এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ কি জিনিস শিখলাম? আমরা শিখলাম যে রেনেসাঁ শুরু হয় ইতালির ফ্লোরেন্সে। এই রেনেসাঁর সময়কাল ছিল 1301 থেকে, অর্থাৎ চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। আর এখানে 1600+ হবে আসলে, যদি এখানে 1600 লেখা আছে। রেনেসাঁর বরপুত্র বলা হয় নিকোলা মেকিয়াভেলিকে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় নিকোলা মেকিয়াভেলিকে। তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ বা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। রেনেসাঁর অগ্রদূত বা দ্য রেনেসেন্স ম্যান বলা হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। রিফরমেশন বা খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলন, এই আন্দোলনের সূচনা করেছিলেন মার্টিন লুথার, তিনি হচ্ছে জার্মান নাগরিক। এই আন্দোলনের সমাপ্তি হয় ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে 1648 সালে। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম, তার মধ্যে এই লাইনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো আসলে পরীক্ষাতে আসতে পারে। ওকে, এরপর আসেন আমরা দেখব হচ্ছে গৌরবময় বিপ্লব। গৌরবময় বিপ্লব ইংরেজিতে হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন। গ্লোরিয়াস রেভলিউশন, গৌরবময় বিপ্লব, এইটা বিপ্লবটা হয়েছিল ইংল্যান্ডে। ওই যে একটু আগে বলেছিলাম যে ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের কিন্তু কোনো লিখিত সংবিধান নাই, তবে তাদের সংবিধানের কিছু ভিত্তি আছে, যেগুলো তাদের সংবিধানের আহ, কিছু ডকুমেন্টস আছে যেগুলো তাদের সংবিধানের ভিত্তি হিসেবে কাজ করে। তার মধ্যে একটা ডকুমেন্ট আমরা শিখেছিলাম মেগনা কার্টা, এখন আমরা আরেকটা ডকুমেন্ট দেখব। একটু আগে আপনারা দেখেছিলেন পুরো ইউরোপ জুড়ে একটা সিভিল ওয়ার শুরু হয়েছিল 30 বছর ব্যাপী, এবং সেটা আসলে সংস্কার আন্দোলন বা রিফরমেশন মুভমেন্ট দিয়ে শুরু হয়। রিফরমেশন মুভমেন্টটা কেন হয়েছিল? খ্রিস্টান ধর্মের যে দুই পক্ষ, ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট, তাদের মধ্যে গ্যাঞ্জামের সূত্র ধরে কিন্তু সিভিল ওয়ারটা শুরু হয়েছিল। তো গৌরবময় বিপ্লবেও কিন্তু সেই পুরনো তাদের ঝামেলা, হ্যাঁ, ক্যাথলিক ভার্সেস প্রোটেস্টান্ট একটা ঝামেলা মধ্য দিয়েও কিন্তু এই গৌর বিপ্লবময় আসলে শুরু হয়। মূলত এই তৎকালীন সময়ে ইংল্যান্ডের যিনি রাজা ছিলেন, দ্বিতীয় জেমস, তিনি ছিলেন হচ্ছে ক্যাথলিক। কিন্তু তার যেই
প্রজাতন্ত্র ছিল বা যে রাজতন্ত্র ছিল তারা ছিল আবার প্রোটেস্ট্যান্ট। তো দ্বিতীয় জেমস তিনি চাচ্ছিলেন যে ক্যাথলিক তন্ত্র। ক্যাথলিক তন্ত্র মানে কি? মানে হচ্ছে এখানে ধর্মযাজক থাকবেন, পোপ থাকবেন, তিনি হচ্ছেন সর্বে সর্বা হবেন, এরকম তিনি সেটা আবারও প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন। তো পরবর্তীতে ইংল্যান্ডের মানুষজন এই রাজাকে এই জায়গা থেকে হটিয়ে দেয়, এবং এই হটানোর হটানোর পদ্ধতি হিসেবে তারা তৎকালীন সময়ে ডাচ রাজা, ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ডস, হ্যাঁ, নেদারল্যান্ডসের রাজা ছিল উইলিয়াম অফ অরেঞ্জ। এই উইলিয়াম অফ অরেঞ্জের সাথে তৎকালীন সময়ের যিনি রাজা ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় জেমস, তার কন্যার বিয়ে হয়। হ্যাঁ, এই কন্যার জামাই বা জামাতা, এই জামাতাকে হচ্ছে এই জামাতার সাহায্য নিয়েই হচ্ছে ইংল্যান্ডের মানুষজন রাজা দ্বিতীয় জেমসকে পরাজিত করে। তো এইগুলা ইতিহাস পরীক্ষাতে আসবে না। এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই গৌরবময় বিপ্লবের পরে রাজার ক্ষমতা কমানোর জন্য একটা বিল পাস হয়। সেই বিলটার নাম ছিল বিল অফ রাইটস। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বিল অফ রাইট। ওই যে বললাম যে ইংল্যান্ডের কোনো লিখিত দলিল নাই, কিন্তু কয়েকটা দলিল তাদের লিখিত সংবিধানের ভিত্তি হিসেবে কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে ম্যাগনা কার্টা এবং আরেকটা হচ্ছে বিল অফ রাইটস। আরেকটা আছে সেটা আমরা সামনে দেখব কি নাম। তো এই বিল অফ রাইটস স্বাক্ষরিত হয় 1689 সালে। এই সালটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 1689 সালে বিল অফ রাইটস স্বাক্ষরিত হইল, এবং এই বিলের মাধ্যমে রাজা এবং রানীর যে একটা একাধি একাধিপত্য ছিল, তাদের যে সর্বময় ক্ষমতা ছিল, সেই সর্বময় ক্ষমতা অনেকাংশেই কমিয়ে আনা হয়, এবং ইংল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই বিল অফ রাইটস এর মাধ্যমে। তো এখানে হাবিজাবি কথাবার্তা আছে যেগুলো আসলে প্রয়োজন নাই। এখানে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিল অফ রাইটস। এই বিল অফ রাইটসটা স্বাক্ষরিত হয়েছিল 1689 সালে। ঠিক আছে, এখন এই সেম নামে, একই নামে যুক্তরাষ্ট্রেরও একটা কাহিনী আছে। যুক্তরাষ্ট্রের ওইটার নামও কিন্তু বিল অফ রাইটস, যেটা ইংল্যান্ডে যখন বিল অফ রাইটস স্বাক্ষরিত হয় অর্থাৎ 1689 সালে, তারও 100 বছর পরে আমেরিকাতে একটা বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়েছিল। সেটার ফুল নাম ছিল ইউএস বিল অফ রাইটস, ইউনাইটেড স্টেটস বিল অফ রাইটস। ঠিক আছে, তাহলে এই যে দলিলটা, এইটা স্বাক্ষরিত হয়েছিল 1689 সালেরও 17 বছর পরে, 100 বছর পরে, 1789 সালে। তাহলে এই দুইটা সালই হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 1689 এবং আরেকটা হচ্ছে 1789। এখন আসেন আমরা ঢুকে যাব অষ্টাদশ শতাব্দীতে। এই অষ্টাদশ শতাব্দীর শুরুতে আমরা দেখব ইউএস বিল অফ রাইটস, যেটা নিয়ে আসলে কথা বলছিলাম 1789। মূলত আমেরিকা স্বাধীনতা লাভ করার পরে তাদের একটা সংবিধান রচিত হয়, কিন্তু সংবিধান প্রকাশ পাওয়ার পরে দেখা গেল বা আমেরিকার নাগরিকরা দেখলো যে সেখানে অনেক নাগরিক অধিকার বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বা রাখা হয় নাই। পরবর্তী তারা এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতেই সংবিধান সংশোধন হয়। এই যে ইউএস এর সংবিধান সংশোধন হইল, এর মধ্যে প্রথম যে এই 10টা সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্ট গুলোকে একত্রে বলা হয় ইউএস বিল অফ রাইটস। তাহলে এইখানে এটা বর্ণনা করা আছে যে মার্কিন সংবিধানের প্রথম 10টা সংশোধনীকে ইউএস বিল অফ রাইটস বলে অভিহিত করা হয়, এবং এই ইউএস বিল অফ রাইটস এর মাধ্যমে মার্কিন নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের বিল হিসাবেও পরিচিত। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অধিকারের বিল হিসেবে পরিচিত? তাহলে অপশনে দুইটাই থাকবে। অপশনে থাকবে ইউএস বিল অফ রাইটস, আবার অপশনে থাকবে শুধু বিল অফ রাইটস। তাহলে আপনি দেখাবেন ইউএস বিল অফ রাইটস 1789। ঠিক আছে, ওকে। এখানে কি কি সংশোধনী আনা হয় এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো হচ্ছে নাইস টু নো, কেউ চাইলে পড়ে নিন, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখব সেটা হচ্ছে শিল্প বিপ্লব বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে যে শ্রম নির্ভর যে কাজগুলো আছে সেই শ্রম নির্ভর কাজগুলো হচ্ছে আস্তে আস্তে কমিয়ে ফেলা, এবং আস্তে আস্তে এই কাজগুলো মেশিন দিয়ে রিপ্লেস করা। যেমন এখন কি হচ্ছে, এখন মানুষের অনেক কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। যেমন আগে দেখা যেত যে আমরা থাম্বনেইলের জন্য একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করতো মানুষ, হ্যাঁ, এই যে ইউটিউবে যে থাম্বনেইল বানানোর জন্য দেখা যেত যে একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হয়েছে, কিন্তু এখন আর এটার প্রয়োজন পড়ে না। এখন এআই দিয়েই এই জিনিসগুলো খুব ভালো আসলে মেক করা যায়। তাহলে শিল্প বিপ্লবের শুরুটাই হয়েছিল
মানুষের যে শারীরিক শ্রম সেটা কমানোর জন্য। তাহলে এই শিল্প বিপ্লবের সূচনাটা কোথায় হয়, কোন জায়গায় হয়, কখন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব, এটার সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডে। কেন ইংল্যান্ডে সূত্রপাত হইল? কারণ ইংল্যান্ড তখন হচ্ছে পৃথিবীর বস বা সব থেকে শক্তিশালী বড় ভাই হচ্ছে ইংল্যান্ড, এবং তখন তারা হচ্ছে তারা কলোনিয়াল পাওয়ার, হ্যাঁ, ঔপনিবেশিক শক্তি। পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যেখানে ছিল না, যেখানে ইংল্যান্ডের কোনো উপনিবেশ ছিল না। তো ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। তারা উপনিবেশগুলো থেকে বিভিন্ন ধরনের পণ্য, বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে নিয়ে এসে ইংল্যান্ডকে সমৃদ্ধ করত। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছিল কবে? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কত শতাব্দীতে হয়? অষ্টাদশ শতাব্দীতে হচ্ছে শিল্প বিপ্লবের সূচনা হয়। এবং এই শিল্প বিপ্লব কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছেন অগাস্তে বাঙ্কি। এখানে এই তথ্যটাই জাস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলা গুরুত্বপূর্ণ না। এবং এই শিল্প বিপ্লবের মধ্য দিয়েই দুনিয়াতে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের সূচনা হয়। পুঁজিবাদ কি, এটা আমরা দেখবো সামনে, আজকে না, আরেকদিন দেখবো। এখানে কিছু তথ্য আছে, এগুলা কোনোটাই প্রয়োজন নাই, নাইস টু নো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সূত্র ধরে একটা তথ্য চলে আসে যে বর্তমানে কিন্তু চলছে চতুর্থ শিল্প বিপ্লব। অর্থাৎ একদম শুরুতে ছিল প্রথম শিল্প বিপ্লব, এরপরে দ্বিতীয় শিল্প বিপ্লব, এরপর তৃতীয়, এখন চলছে চতুর্থ। চতুর্থ এখন আসলে শুরু হয়ে গিয়েছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে আসলে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও বলা হয়। তো প্রথম শিল্প বিপ্লব কবে শুরু হয় এটা নিয়ে আসলে একটু কনফিউশন আছে। যেমন দেখেন এখানে দেওয়া আছে যে 1784 ইন্ডাস্ট্রি 1.0। 1.0 মানে হচ্ছে শিল্প বিপ্লব 1 নাম্বার বা প্রথম শিল্প বিপ্লব। তো যদিও আসলে এই তারিখটা নিয়ে কনফিউশন আছে, সুতরাং এই তারিখটা আপনার প্রয়োজন নাই। আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল কোন শতাব্দীতে। তাহলে উত্তর হবে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সূচনা হয়। তো বর্তমানে চলছে চতুর্থ শিল্প বিপ্লব। এই চতুর্থ শিল্প বিপ্লবের এই শব্দটার যে উৎপত্তি, এটা হয় হচ্ছে 2011 সালে জার্মানির একটা হাইটেক প্রকল্প থেকে। এবং এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ক্লস সোয়াব। ক্লস সোয়াব নামের একজন ব্যক্তি, তিনি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান। তো তিনি প্রথম তার একটা বইতে দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে তিনি প্রথম এই চতুর্থ শিল্প বিপ্লব এই শব্দটা উল্লেখ করেন। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। এখন কিন্তু প্রায়ই এই চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে প্রশ্ন আসে। যেমন আপনারা 47-এর প্রশ্ন হয়তো দেখবেন, যেখানে একটা প্রশ্ন ছিল যে কৃষি খাতে কোনটা ইউজ করা হয়। ওই যে উত্তর ছিল আইওটি, হ্যাঁ, আইওটি, আইওটি উত্তর ছিল। ওকে, এরপর আসেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। দেখবেন যে কোনো পরীক্ষার জন্য আমেরিকা এখন খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা রিলেটেড যা কিছু সামনে পাবেন সেগুলো আসলে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এই সময়কালটা খেয়াল করেন, 1776 থেকে 1783। অর্থাৎ এই সময়কালে হচ্ছে আপনার আমেরিকার স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল। তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একটা ছোট্ট ইতিহাস আছে। এইখানে আমেরিকাতে কলোনি গঠন করেছিল ইংল্যান্ড। তবে তৎকালীন সময় ইংল্যান্ড বা ইংল্যান্ড বলেন বা ব্রিটিশ বলেন, এটা একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা ইউরোপের ক্লাসে দেখবো, যে কোনটাকে ব্রিটেন বলা হয়, কোনটাকে ইংল্যান্ড বলা হয়, কোনটাকে গ্রেট ব্রিটেন বলা হয়, কোনটাকে ইউনাইটেড কিংডম বলা হয়। তো আমেরিকার প্রথম ব্রিটিশরা টোটাল 13টা জায়গায় বা 13টা অঙ্গরাজ্যে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল। তো এই 13টা উপনিবেশকে বলা হয়, এই 13টা অঙ্গরাজ্যকে বলা হয় অরিজিনাল অরিজিনাল স্টেট। এই 13 সংখ্যাটাকে ডিনোট করার জন্যই হচ্ছে আমেরিকার যে পতাকা, সেখানে লাল সাদা যে স্ট্রাইপ গুলো আছে, এটার সংখ্যা হচ্ছে 13। আপনি যদি গুনেন এখানে লাল সাদা স্ট্রাইপের সংখ্যা আপনি পাবেন 13। আবার দেখেন এখানে স্টার মার্ক আছে, আমেরিকার পতাকায় স্টার মার্ক আছে। এখানে স্টার মার্কের সংখ্যা হচ্ছে টোটাল 50টা। এই 50টা স্টার মার্ক দিয়ে মূলত আমেরিকার যে 50 অঙ্গরাজ্য আছে সেটাকে ডিনোট করা হয়। তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সাথে একটা ঘটনা জড়িত, যেটার নাম হচ্ছে বোস্টন টি পার্টি বা বোস্টন চা পার্টি। মূলত তখন আমেরিকার মানুষজন প্রচুর পরিমাণে চা পান করত, এবং আমেরিকাতে চায়ের চাষ ছিল না। এই চাগুলো ব্রিটিশরা সাপ্লাই দিত, তাদের বিভিন্ন উপনিবেশগুলো থেকে কালেক্ট করে এই চাগুলো আমেরিকাতে সাপ্লাই করত। তার মানে ব্রিটেন আমেরিকাতে চা বিক্রি করত, আর আমেরিকা ব্রিটেন থেকে চা আমদানি করত।
তো তখন যেহেতু এই যে এখানে যে 13টা রাজ্য দেখছেন, এই সবগুলো ছিল ব্রিটিশ কলোনি। তো ব্রিটিশ কলোনিতে এই জাহাজগুলো এসে এই আমেরিকাতে বিক্রি করার আগেই ব্রিটিশরা এই চায়ের উপরে একটা শুল্ক আরোপ করেছিল, এই শুল্কটা তারা নিত। এই শুল্কটা আরোপ করার মেন কারণ ছিল, মেন উদ্দেশ্য ছিল, যেহেতু তাদের বিভিন্ন জায়গায় কলোনি ছিল, এই কলোনিগুলোতে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এখন যুদ্ধ বিগ্রহ থামাইতে হলে আপনাকে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে হলে কি লাগবে? যুদ্ধ করতে হলে অস্ত্র লাগবে, আর অস্ত্র কিনতে কি লাগবে? অস্ত্র কিনতে টাকা লাগবে। তো এই টাকার যোগান দেওয়ার জন্য দেখা যাইতো যে এই আহ, তারা ব্রিটেনরা এখানে এই চায়ের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। তো এই অতিরিক্ত শুল্ক মানে কি? অতিরিক্ত শুল্ক মানে হচ্ছে এইখানে যে আমেরিকার ব্যবসায়ীরা আছে তাদের জন্য এটা এত খারাপ, কারণ তারা ব্রিটেন থেকে চা কিনে কিনে তারা হচ্ছে আমেরিকাতে চা বিক্রি করে, তাহলে তাদেরকেও চা বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে মানুষ তো কিনবে না। তো তখন তারা একটা প্রতিবাদ জানায়। তারা বোস্টনে যে জাহাজগুলো, চায়ের জাহাজগুলো ভিড়ে ছিল, সেখান থেকে তারা চাগুলো সব নদীতে ঢেলে দেয়। হুম। এবং এই যে ঘটনাটা, যে তারা গণহারে সব নৌকা থেকে, সব জাহাজ থেকে চায়ের কার্টুন সব কিছু বোস্টনে ভাসিয়ে দেয়, এই ঘটনাটাকে বলা হয় বোস্টন চা পার্টি। তো এই বোস্টন চা পার্টির মধ্য দিয়ে মূলত আমেরিকার স্বাধীনতার বীজ বপিত হয়েছিল। তো এইখানে জাস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে যে বোস্টন চা পার্টি এইটা কোন দেশের ইতিহাসের সাথে সম্পর্কিত বা কার সাথে সম্পর্কিত, সেক্ষেত্রে উত্তর আপনি করবেন যে এটা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সাথে সম্পর্কিত। এখন আসেন আমেরিকার স্বাধীনতার ঘোষণা। আমেরিকার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল 1976 সালের 2রা জুলাই। পৃথিবীতে দুইটা দেশ, কেবল দুইটা দেশ স্বাধীনতার সরাসরি ঘোষণা দিয়ে তাদের স্বাধীনতার যুদ্ধে নেমেছিল। প্রথম দেশ হচ্ছে আমেরিকা এবং দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ। তো 2রা জুলাই আমেরিকা তার স্বাধীনতার ঘোষণা দিলেও আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হয় কিন্তু 4 জুলাই। কেন? কারণ তৎকালীন সময়ে আমেরিকার যে কংগ্রেস ছিল, অর্থাৎ তৎকালীন সময়ে আমেরিকার যে গণপরিষদ বা সংসদ ছিল, সেখানে এই ঘোষণাটা গৃহীত হয়, পাশ হয় 4 জুলাই। এই কারণে 4 জুলাই হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। এই এই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ যে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে কবে। এখন আমেরিকা যে স্বাধীনতা ঘোষণা করলো, কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করলো করলো বা কার থেকে আমেরিকা স্বাধীনতা পেল? ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটিশদের থেকে হচ্ছে আমেরিকা স্বাধীনতাটা পায়। তো তখন আমেরিকা তো বিশাল একটা জায়গা, হ্যাঁ, বিশাল একটা দেশ। তখন কিন্তু আমেরিকাতে আধিপত্য বিস্তার কারা করবে এটা নিয়ে ব্রিটিশদের সাথে স্পেনের ঝামেলা ছিল, এটা নিয়ে ফ্রান্সের ঝামেলা ছিল, এবং এটা নিয়ে নেদারল্যান্ডসেরও ঝামেলা ছিল। তো তখন আমেরিকা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন এই নেদারল্যান্ডস, স্পেন এবং এবং হচ্ছে আপনার নেদারল্যান্ডস, স্পেন এবং ফ্রান্স, এই তিনটা দেশই কিন্তু যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল। এখন দেখেন 36 BCS এ একটা প্রশ্ন আসছিল যে ভার্সাইতে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়। এখন কথা হচ্ছে এই ভার্সাই মানে কি, এই 1783 সাল মানে কি? দেখেন একটু আগে আপনারা দেখেছেন যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ব্যাপ্তিকাল ছিল 1776 থেকে 1783। এই যে এখানে আপনারা দেখেছেন 1776 থেকে 1783। তার মানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধটা শেষ হয়েছিল 1783 সালে। যে কোনো যুদ্ধের পরেই একটা চুক্তি স্বাক্ষরিত হয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরেও কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিটার নামই ছিল আসলে ভার্সাই চুক্তি। তো 36 BCS এই প্রশ্নটাই আসছে আসলে যে ভার্সাইতে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো এইটার উত্তর নিয়ে একটু প্যাচ আছে, সবাই একটু মনোযোগ দেন। তবে মনোযোগ দেওয়ার আগে আমরা একটু রিক্যাপ করে আসি আমরা প্রিভিয়াস আসলে কি কি জিনিস পড়লাম, তাহলে এখানে আপনি একটু ভালোভাবে মনোযোগটা দিতে পারবেন। দেখেন আমরা এখানে গুরুত্বপূর্ণ যা কিছু পড়েছি সেটা হলো যে ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস, আর বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছেন থুসিডাইসিস, এটা আমরা পড়েছি। এর মধ্যে হেরোডোটাসের বইয়ের নাম হচ্ছে দ্য হিস্টোরিস, আর থুসিডাইসিসের বইয়ের নাম হচ্ছে দ্য পেলোপনেশিয়ান ওয়ার। এরপরে আমরা দেখলাম হচ্ছে ম্যাগনা কার্টা 1215। এরপরে আমরা দেখেছিলাম রেনেসা, যেটা শুরু হয়েছিল না, এরপরে আমরা দেখেছি শতবর্ষব্যাপী যুদ্ধ, ফ্রান্স এবং ইংল্যান্ড পক্ষ বিপক্ষ ছিল এবং এখানে এই যুদ্ধে ফ্রান্স হচ্ছে জয়ী হয়।
এরপরে আমরা দেখলাম রেনেসা। এই রেনেসা একটা ফার্সি শব্দ, ফার্সি না ফরাসি শব্দ, যেটার অর্থ হলো পুনর্জন্ম। এই রেনেসারটা শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহর থেকে, মেডিসি ফ্যামিলির হাত ধরে। এই রেনেসার বরপুত্র বলা হয় নিকোলা মেকিয়াভেলিকে, এবং তার একটা বিখ্যাত বই হচ্ছে দ্য প্রিন্স। এরপরে আমরা দেখলাম লিওনার্দো দা ভিঞ্চি, তার কিছু বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে মোনালিসা, দ্য লাস্ট সাপার, লেডি উইথ এন আর্মেইন, ভার্জিন অফ দ্য রক্স। মাইকেল এঞ্জেলো, তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে আছে ক্রুসিফেক্স, বিখ্যাত ভাস্কর্যের মধ্যে আছে নাইট মোজেস পিয়েত প্লেভ ইত্যাদি। রিফরমেশন আন্দোলন আমরা দেখলাম, যার নেতৃত্বে ছিলেন মার্টিন লুথার, জার্মান নাগরিক, এবং এখান থেকেই হচ্ছে 30 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল পুরো ইউরোপ জুড়ে। এবং এই 30 বছর ব্যাপী যুদ্ধের সমাপ্তি হয় হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে, যেটা স্বাক্ষরিত হয়েছিল 1648 সালে জার্মানির ওয়েস্টফেলিয়াতে। এবং এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, সে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয়। এরপরে আমরা দেখলাম হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, বা হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন। তারপরে আমরা দেখলাম হচ্ছে এখানে গৌরবময় বিপ্লব, এটার এটার মধ্য দিয়ে হচ্ছে বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়েছিল। বিল অফ রাইটস এটা স্বাক্ষরিত হয় হচ্ছে ব্রিটেনে 1689 সালে। এরপরে আমরা দেখলাম একই নামের আরেকটা বিল অফ রাইটস আছে, যেটা মূলত যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস, যেটা স্বাক্ষরিত হয়েছিল 1789 সালে। তো এইটা মূলত ছিল যুক্তরাষ্ট্রের সংশোধনী, সংবিধানের সংশোধনী, এটাকে একত্রে বলা হয়তো ইউএস বিল অফ রাইটস। এরপরে আমরা দেখলাম শিল্প বিপ্লব, যেটা সূচনা হয় ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীতে। এরপরে দেখলাম আমরা চতুর্থ শিল্প বিপ্লব বর্তমানে চলছে, যেটাকে 4.0 বলা হয় বা ইন্ডাস্ট্রি 4.0 বলা হয়। এই চতুর্থ শিল্প বিপ্লব এই টার্মটা প্রথম এনেছিলেন ক্লস সোয়াব নামের একজন ব্যক্তি, তিনি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আমেরিকার স্বাধীনতার ঘোষণা করেছিল 1776 সালের 2রা জুলাই, তবে সেটা পাশ হয় 4 জুলাই, এই কারণে 4 জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয়। এরপরে আমরা দেখবো এখন ভার্সাই চুক্তি। দেখেন, একটু আগেই আপনাদেরকে বলা হয়েছিল যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল কার বিরুদ্ধে? ব্রিটেনের বিরুদ্ধে। সবাই একটু ভালো করে খেয়াল করেন। এই আপনাদের মনোযোগ আছে? এই যাদের মনোযোগ আছে তারা একটু হাত তোলেন তো। আপনারা একটু এই রিয়েকশন দেন, একটু রিয়েকশন দেন, তাহলে বুঝবো যে আপনাদের মনোযোগ আছে। বাহ, তাহলে মনোযোগ আছে। কেউ ঘুমায়েন না, হ্যাঁ, কেউ ঘুমায়েন না। কারণ ঘুম আসলে চলে আসে সকালবেলা, আহ, ঘুম চলে আসে, দোষের কিছু না। তারপরেও হচ্ছে যে আহ, যেহেতু পরীক্ষার আপনাদের আর 20 দিনও নাই, সুতরাং হচ্ছে যে পড়াশোনা করতে হবে, হ্যাঁ। দেখেন, এই যে 47 পরীক্ষা হইলো, 47-এর হচ্ছে ভাইবা যে কবে হবে এটার আসলে নিশ্চয়তা নাই। মানে আগামী বছর 47-এর ভাইবা হবে কিনা এটা শিওর না। কারণ হচ্ছে নতুন নতুন যদি নির্বাচন হয়, নির্বাচন হইলে তো শেষ। নির্বাচন হইলে পুরো পিএসসি আবার চেঞ্জ হবে, পিএসসি চেয়ারম্যান চেঞ্জ হবে, পিএসসির সদস্য চেঞ্জ হবে, বিশাল কেচাল। হ্যাঁ, এখানে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। কিন্তু আপনারা কিন্তু আটকাবেন না। আপনাদের যে নিয়োগ, সেটা কিন্তু বর্তমান যে কমিশন আছে সেই কমিশন শেষ করে যাবেন। হ্যাঁ, তাহলে 49 যারা আছেন তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। হ্যাঁ, যে কয়দিন আছে ভালো করে পড়াশোনা করেন। আপনাদের প্রিভিয়াস যেই সাবজেক্টগুলো হয়েছে, হ্যাঁ, বাংলা সাহিত্য হয়েছে, ইংরেজি গ্রামার হয়েছে, বাংলাদেশ বিষয়াবলী হয়েছে, ম্যাথ হয়েছে, এগুলো যাতে আপনাদের আবারও রিভিশন হয়, সেটা আমরা আজকে একটা প্ল্যান আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু রিভিশনের খুব একটা সময় আসলে নাই, তো সেটা কিভাবে রিভিশন দেওয়া যায়, সেটা কিভাবে শেষ করা যায়, সেটা একটা প্ল্যান আমরা আজকে আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে? কিন্তু আপনাদের কষ্টটা আপনাকে করতে হবে। কষ্টটা আমরা করব না, বা কষ্ট তো মানে পড়াশোনাটা তো আমাদের কাজ না। তো পড়াশোনাটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাই তো যাই হোক, চলেন আমরা আবার হচ্ছে আমাদের পড়াশোনায় ফেরত আসি। তো যেটা বলছিলাম, আমেরিকার মারামারি হইলো কার সাথে? আমেরিকার মারামারি হইলো ব্রিটেনের সাথে। তো যেহেতু তৎকালীন সময়ে ব্রিটেন ব্রিটেনের সাথে আবার ঝামেলা ছিল ফ্রান্সের, ঝামেলা ছিল স্পেনের, ঝামেলা ছিল নেদারল্যান্ডসের, তখন এই আমেরিকা এবং ব্রিটিশদের মারামারিতে আমেরিকাকে নেদারল্যান্ডস, স্পেন এবং ফ্রান্স তারা সাহায্য করেছিল। হ্যাঁ, ধরেন এই আমেরিকা
আর হলো ব্রিটেন মারামারি করতেছে, তখন এই হচ্ছে লাঠি সোটা এগিয়ে দিয়েছিল স্পেন, ফ্রান্স এবং হচ্ছে নেদারল্যান্ডস। তো যুদ্ধের পরে যখন চুক্তির কথা আসলো বা চুক্তির চিন্তা ভাবনা আসলো, তখন ব্রিটিশরা তো হেরে গেছে এই যুদ্ধে। তখন ব্রিটিশরা শুধু আমেরিকার সাথেই চুক্তিটা করে নাই, আমেরিকাকে যেই কটা দেশ সাহায্য করেছে ওই কটা দেশের সাথেও ব্রিটিশরা চুক্তি করেছিল। তাহলে আমেরিকাকে সাহায্য করেছিল কয়টা দেশ? 4টা দেশ আমেরিকাকে সাহায্য করেছিল। এই যে চুক্তিটা হয়, এই চুক্তিটার নাম ছিল পিস অফ প্যারিস। পিস অফ প্যারিস কেন? কারণ এটা প্যারিসে বসে এই চুক্তিটা হয়েছিল, এই কারণে নাম হচ্ছে পিস অফ প্যারিস, প্যারিসের শান্তি চুক্তি। আবার প্যারিসের একটা জায়গা আছে যেটার নাম হলো ভার্সাই। ভার্সাইতে বসেও এই চুক্তির একটা অংশ স্বাক্ষরিত হয়েছিল। এই কারণে পিস অফ প্যারিসকে বলা হয় প্রথম ভার্সাই চুক্তি। ঠিক আছে, প্রথম ভার্সাই চুক্তি। এখন আসেন আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভে সাহায্য করেছিল ফ্রান্স, নেদারল্যান্ড এবং স্পেন, এই 3টা দেশ। তো ব্রিটেন এই 3টা দেশের সাথেও আলাদা চুক্তি করে এবং যুক্তরাষ্ট্রের সাথেও আলাদা চুক্তি করে। তাহলে টোটাল চুক্তি কইল এখানে, তাহলে টোটাল চুক্তি হয় কয়টা? টোটাল 4টা চুক্তি হয়। তাহলে পিস অফ প্যারিসের আন্ডারে টোটাল চুক্তি ছিল 4টা। ঠিক আছে, এই 4টা চুক্তি 2টা তারিখে স্বাক্ষরিত হয়। প্রথমটা স্বাক্ষরিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 1783। এটা ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাক্ষরিত হয়েছিল ব্রিটেন এবং নেদারল্যান্ডসের মধ্যে। এর পরের দিন অর্থাৎ 3রা সেপ্টেম্বর আরো 3টে চুক্তি হয়। হ্যাঁ, ব্রিটিশরা আমেরিকার সাথে চুক্তি করে, ফ্রান্সের সাথে চুক্তি করে এবং স্পেনের সাথে চুক্তি করে। এর পরের দিন 3রা সেপ্টেম্বর ঘটনা হইল, এই 3রা সেপ্টেম্বরের 2টা চুক্তি ব্রিটেন এবং স্পেন এবং ব্রিটেন এবং ফ্রান্স। প্যারিসের একটা উপনগর আছে, যেমন ধরেন ঢাকা, ঢাকার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে মিরপুর। সেরকমই প্যারিসের মধ্যে একটা জায়গা হচ্ছে ভার্সাই। এখানে যদি লেখা আছে ভার্সেলিস, উচ্চারণটা হচ্ছে ভার্সাই। এই ভার্সাইতে বসে 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেহেতু ভার্সাইতে বসে হয়, এই কারণে এই এই ফুল চুক্তিটাকে ভার্সাই চুক্তি নামেও ডাকা হয়। এখন সমস্যা হচ্ছে, এইবার দেখেন 47-এ যে এরকম আপনার একটু প্রায়োগিক প্রশ্ন আসছে, 36 BCSও কিন্তু এরকম একটা প্রায়োগিক প্রশ্ন আসছিল। সেই প্রায়োগিক প্রশ্ন ছিল, দেখেন প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। প্রশ্নটা বলছে যে 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। বলে নাই কিন্তু 1783 সালে প্যারিসে, প্যারিসে কয়টি চুক্তি স্বাক্ষরিত এটা কিন্তু বলে নাই, বলছে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। তাই আমরা একটু আগে কি দেখলাম? আমরা দেখলাম যে প্যারিসের একটা উপনগর হচ্ছে ভার্সাই, সেখানে 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সুতরাং উত্তরটা হবে প্যারিসের ভার্সাইতে 1783 সালে 2টা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তি কিন্তু টোটাল হচ্ছে 4টা। ওই 4টা চুক্তির মধ্যে 2টা স্বাক্ষরিত হয়েছিল প্যারিসের ভার্সাইতে। ঠিক আছে, তাহলে প্রশ্ন বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্ন বুঝে তারপরে হচ্ছে উত্তর করতে হবে। এখন আসেন, তাহলে মোট চুক্তি হইলো কয়টা? যদি বলা হয় প্রথম ভার্সাই চুক্তিতে মোট চুক্তি কয়টা, সেক্ষেত্রে উত্তর হবে 4টা। কিন্তু যদি বলা হয় প্যারিসের ভার্সাই উপনগরে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে হবে 2টা, ফ্রান্স এবং হচ্ছে স্পেন। যদি প্রশ্ন করা হয় যে 3রা সেপ্টেম্বর প্যারিসে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়, এক্ষেত্রে এক্ষেত্রে উত্তর কয়টা হবে? এক্ষেত্রে উত্তর কিন্তু হবে 3টা। কারণ 3রা সেপ্টেম্বরে কিন্তু 3টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং 3টাই হচ্ছে প্যারিসে। তবে আরো স্পেসিফিক ভাবে বললে প্যারিসের ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয় 2টা। তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমি আবার রিকেপ করব। তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স হচ্ছে সাহায্য করেছিল। তো যখন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের 100 বছর পূর্তি হয়, তখন ফ্রান্স থেকে আমেরিকাকে একটা গিফট দেওয়া হয়। সেই গিফটের নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি কত সালে আমেরিকাতে আসে ওইটা আসলে প্রয়োজন নাই, জাস্ট এতটুকু জানলেই চলবে যে স্ট্যাচু অফ লিবার্টি এটা হচ্ছে নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত। এবং এইটার এই যে নারী মূর্তি, এই নারী মূর্তিটা হচ্ছে রোমান, তিনি একজন হচ্ছে আপনার দেবী। হ্যাঁ, তিনি হচ্ছে রোমান স্বাধীনতার দেবী, তার নাম হচ্ছে অ্যাথেনা মনে হয়, নামটা ভুলে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে রোমান স্বাধীনতার দেবী। এবং এই তার হাতে হচ্ছে একটা একটা হচ্ছে বই আছে।
এই যে এটা এখানে লেখা আছে 4 জুলাই 1776। 4 জুলাই 1776 মানে হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে ফরাসি বিপ্লব। পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ। মানে এই ফরাসি বিপ্লবের আহ, মাধ্যমে আপনার এই ফরাসি বিপ্লবের মাধ্যমে হচ্ছে পৃথিবীর অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছিল। এই ফরাসি বিপ্লবটার ইতিহাসটা একটু বলি। তৎকালীন সময়ে আপনারা দেখলেন যে ফ্রান্স কিন্তু আমেরিকাকে সাহায্য করেছিল তাদের স্বাধীনতা যুদ্ধে। এই স্বাধীনতা যুদ্ধে সাহায্য করতে গিয়ে ফ্রান্সের টাকা পয়সা খরচ হয়েছিল, কারণ যুদ্ধ মানে তো টাকা পয়সা, ঠিক না? টাকা পয়সা খরচ হয়েছিল। এই টাকা পয়সা ফ্রান্স বিভিন্ন জায়গা থেকে ধার করেছিল। তো যখন যুদ্ধ শেষ হইলো, এখন তো ফ্রান্সের এই টাকাগুলো পয়সাগুলো আসলে ফেরত দিতে হবে। তো তখন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তো তিনি তৎকালীন সময়ে ফ্রান্সে যারা ধনী লোক ছিল, এবং ফ্রান্সে তখন ধনী লোক ছিল মাত্র 5% মানুষ, এবং এই 5% মানুষের হাতেই ফ্রান্সের 95% সম্পত্তি ছিল। তো তখন ফ্রান্সের রাজা ষোড়শলি বলল যে তোমরা বড়লোক মানুষ আছো, তোমরা আমাকে কিছু টাকা পয়সা সাহায্য করো। তো বড়লোক যারা ছিল তারা শর্ত দিল যে ঠিক আছে, অসুবিধা নাই, আমি আমরা তোমাকে টাকা পয়সা দিব, কিন্তু আমাদের হচ্ছে একটা শর্ত আছে। সেই শর্ত হচ্ছে আমাদেরকে রাজ্যের যে ভাগ, হ্যাঁ, তুমি যেটা করো সেটার হচ্ছে দিতে হবে। হ্যাঁ, বা আমাদেরকে রাজ্যের ভাগ দিতে হবে। তো এইটা আবার ষোড়শ লুই হচ্ছে রাজি হয় নাই। তো এইভাবে আসলে মনোমালিন্য শুরু হয়। এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে ষোড়শ লুই। মনোমালিন্য শুরু হয়, পরে আস্তে আস্তে সেটা একটা বিপ্লবে দিকে গড়ায়, এবং এই বিপ্লবের মাধ্যমেই হচ্ছে ফ্রান্সের ষোড়শ লুইয়ের পতন ঘটে। তো এইটা হচ্ছে ফরাসি বিপ্লবের মোটামুটি সংক্ষিপ্ত একটা কাহিনী। আমাদের জুলাই আগস্ট বিপ্লবে যেরকম আয়না ঘরের পতন ঘটেছিল, ঠিক তেমনি ভাবে রাজা ষোড়শ লুইয়ের একটা দুর্গ ছিল যেটার নাম ছিল বাস্তিল দুর্গ। তো তৎকালীন সময়ে কেউ যদি রাজার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতো, এই বাস্তিল দুর্গে নিয়ে তাকে ডিম থেরাপি দেওয়া হইতো। ডিম থেরাপি মানে হচ্ছে তাকে মারধর করা হইতো আর কি। তো এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, পরীক্ষাতে আসতে পারে যে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে কোন দুর্গের পতন ঘটে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে। এই ফরাসি বিপ্লবের শুরুতে এই ফরাসি বিপ্লবের নেতৃত্ব ছিল ধনিক শ্রেণী, বা যারা ধনী ছিল তারা এই ফরাসি বিপ্লবটা শুরু করেছিল। এই কারণে ফরাসি বিপ্লবকে অনেক সময় বলা হয় বুর্জোয়া বিপ্লব বা ধনিক শ্রেণীর বিপ্লব। তো এর পরবর্তীতে এই বিপ্লবে সাধারণ মানুষও জড়িয়ে যায়, এবং এই বিপ্লবের পরবর্তীতে ফ্রান্সের রাজা ষোড়শ লুইকে গিলোটিনে, যে এটা হচ্ছে গিলোটিন, গিলোটিনে তার কল্লা ফেলে দিয়ে তাকে আহ, শাস্তির শাস্তি দেওয়া হয়। যাই হোক, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফরাসি বিপ্লবটা যেহেতু ধনীদের বিপ্লব ছিল শুরুর দিকে, এই কারণে এটাকে বুর্জোয়া বিপ্লব বা এলিট রেভলিউশন নামেও ডাকা হইতো। এবং পরবর্তীতে এই ফরাসি বিপ্লবের নেতৃত্বে আহ, নেতৃত্ব দিয়েছিলেন জে জ্যাক রুশো, ভলতেয়ার, মন্টেস্কো এবং নেপোলিয়ন। এবং এই ফরাসি বিপ্লবে একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা ছিল স্বাধীনতা, সাম্য এবং হচ্ছে ভ্রাতৃত্ব। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে যে ফরাসি বিপ্লবের স্লোগান কোনটা। স্বাধীনতা, সাম্য এবং হচ্ছে ভ্রাতৃত্ব, এবং এই স্লোগানের রচয়িতা ছিলেন জে জ্যাক রুশো। যে কোনো বিপ্লবে বা যে কোনো আন্দোলনে আসলে স্লোগানটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এই যে এখানে অনেক স্লোগান হয়, অনেক গুরুত্বপূর্ণ স্লোগান থাকে। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ একটা স্লোগান ছিল জয় বাংলা, ঠিক আছে? এরপরে আসেন যে এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে। কেন নেপোলিয়ান বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়? কারণ ফরাসি বিপ্লব যারা নেতৃত্ব প্রদান করেছিলেন তাদের মধ্যে বয়সে সব থেকে ছোট ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। এই কারণেই নেপোলিয়ান বোনাপার্টকে বলা হয় বলা হয়েছে বা বলা হয়েছিল ফরাসি বিপ্লবের শিশু। তো নেপোলিয়ান বোনাপার্ট পরবর্তীতে তিনি হচ্ছে ফ্রান্সের সিংহাসনও আরোহণ করেছিলেন। এই যে ফরাসি বিপ্লবটা, এই ফরাসি বিপ্লব বিভিন্ন লিটারেচার, বিভিন্ন বইতে এই আহ, ঘটনাটা উল্লেখ আছে, বা এই ঘটনাটা চলে আসছে। এর মধ্যে ছিল যে জ্যাক
রুশো রচিত দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, মন্টেস্কো রচিত দ্য স্পিরিট অফ লস এবং চার্লস ডিকেন্স রচিত আ টেল অফ টু সিটিজ। এখানে দ্য টু সিটিজ বলতে প্যারিস এবং হচ্ছে লন্ডনকে বোঝানো হয়েছিল। তো এই বইয়ের নামগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মধ্যে বইয়ের নাম আসে। ফ্রান্স যেরকম যুক্তরাষ্ট্রকে একটা উপহার দিয়েছিল, ঠিক তেমনি ভাবে ফ্রান্সের আইফেল টাওয়ারটা নির্মাণেও যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সাহায্য করেছিল, বা টাকা পয়সা বা অর্থায়নটা করেছিল আসলে ফ্রান্স। তো ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার, এটার ডিজাইনার হচ্ছেন গুস্তাভ আইফেল। এটাকে ফ্রান্সের সংস্কৃতির প্রতীক বলা হয় এবং এটা বানাইতে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র। এবার আমরা চলে যাব ঊনবিংশ শতাব্দীতে। ঊনবিংশ শতাব্দী মানে হচ্ছে 1801 থেকে হচ্ছে 1900, 1801 থেকে 1900 শতাব্দীতে আমরা চলে যাব। তো নেপোলিয়ান বোনাপার্ট তিনি হচ্ছে 1799 সালে হচ্ছে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না। তিনি একটা অভিযান পরিচালনা করেছিলেন, সেই অভিযানটার নাম ছিল 100 ডেজ ক্যাম্পেইন বা 100 দিনের অভিযান। 100 দিনের অভিযানটা কোত্থেকে আসছে, কেন আসছে, এটা একটু পরে বলতেছি। তৎকালীন সময়ে ফ্রান্সের একটা উপদেষ্টা পরিষদ ইতালি শাসন করত। অর্থাৎ ইতালিতে আলাদা করে কোনো কর্তৃপক্ষ ছিল না, রাজা ছিল না, ফ্রান্সেরই একটা উপদেষ্টা পরিষদ ইতালি শাসন করত। তো নেপোলিয়ন যখন ফ্রান্সের ক্ষমতা দখল করেন তখন তিনি এই ইতালিরও সম্রাট হয়ে যান এবং ইতালিতে তাকে লিটল কর্পোরাল নামে ডাকা হতো। তো নেপোলিয়নের জীবনে কয়েকটা বড় বড় যুদ্ধ আছে। এর মধ্যে শুরুর যে যুদ্ধটা বা শুরুর দিকে যে একটা যুদ্ধ আছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটার নাম হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার যুদ্ধের নাম হয়েছে কারণ এই যুদ্ধটা হয়েছিল স্পেনের ট্রাফালগারে। এই যুদ্ধটা হয়েছিল এই কারণে এর নাম হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। তো এই যুদ্ধের পক্ষ বিপক্ষে কারা ছিল? এক পক্ষে ছিল ফ্রান্স এবং আর এক পক্ষে ছিল ইংল্যান্ড। এবং এই যুদ্ধে কেন হয়েছিল এটা আসলে গুরুত্বপূর্ণ না, সুতরাং আমি এটা বলছি না, এখানে আছে, আপনারা পড়ে নিতে পারেন। গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে এই ট্রাফালগার যুদ্ধ আসলে হয়েছিল কবে। তো ট্রাফালগার যুদ্ধটা হয় হচ্ছে 1805 সালে এবং এই ট্রাফালগার জায়গাটা কোথায় অবস্থিত এটা গুরুত্বপূর্ণ। ট্রাফালগার জায়গাটা হচ্ছে স্পেনে অবস্থিত। আবার দেখেন, ট্রাফালগার স্কয়ার বা ট্রাফালগার চত্বর নামে কিন্তু একটা জায়গা আছে, সেটা কিন্তু আবার ইংল্যান্ডে অবস্থিত। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রাফালগার, শুধু ট্রাফালগার, এটা হলো স্পেনে অবস্থিত, আর হচ্ছে ট্রাফালগার স্কয়ার, এটা হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। তো ট্রাফালগার যুদ্ধ, এই যুদ্ধে হচ্ছে জয়ী হয় ইংল্যান্ড, অর্থাৎ নেপোলিয়ন হেরে যান এবং হেরে যাওয়ার পরে নেপোলিয়নকে সেন্ট এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। সেন্ট হেলেনা কিন্তু সেন্ট এলবা। এই সেন্ট এলবা দ্বীপ থেকে তিনি হচ্ছে পালিয়ে আসেন এবং পালিয়ে এসে তিনি আবারও ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতা দখল করেন। ঠিক আছে, দখল করার পরে তিনি জীবনের শেষ যুদ্ধে নামেন, যে যুদ্ধের নাম ছিল ওয়াটারলু যুদ্ধ। এই ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটা জায়গা, ফ্রান্স এবং জার্মানির মাঝখানে হচ্ছে আপনার বেলজিয়াম। এই বেলজিয়াম একটা জায়গা হচ্ছে ওয়াটারলু, এই জায়গাটাতেই হচ্ছে ওয়াটারলু যুদ্ধ হয়। এই ওয়াটারলু যুদ্ধ হয়েছিল আহ, নেপোলিয়নদের এই ফ্রান্সের সাথে এখানে হচ্ছে ইংল্যান্ডের যুদ্ধ হয়। এখানে অনেক কিছু হাবিজাবি বর্ণনা করা আছে, এগুলো আসলে কোনো প্রয়োজন নাই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। এই ওয়াটারলু যুদ্ধ, ওয়াটারলু জায়গাটা হচ্ছে বেলজিয়ামে অবস্থিত, এটা জয়ী হয় ইংল্যান্ড এবং এই যুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন বা ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন ডিউক অফ ওয়েলিংটন। এবং এই যুদ্ধেও নেপোলিয়ন হেরে যান এবং এই যুদ্ধে হারার পরে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে এই জায়গাটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ, আটলান্টিকের মাঝখানে, এইখান থেকে নির্বাসনে পাঠানো হয় এবং এখানেই নেপোলিয়নের জীবন অবসান ঘটে। তো ওই যে তিনি সেন্ট এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন, এই সেন্ট এলবা দ্বীপ থেকে তিনি যে পরবর্তীতে আবার ফেরত আসলেন এবং ফেরত এসে তিনি আবার ওয়াটারলু যুদ্ধতে অংশগ্রহণ করলেন এবং ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে তাকে আবার সেন্ট হেলেনাতে নির্বাসনে পাঠানো হয়েছিল। এই যে মাঝখানের সময়টা, এটা প্রায় 100 দিনের একটা টাইম ফ্রেম। এই 100 দিনকেই মূলত বলা হয় 100 ডেজ ক্যাম্পেইন। ঠিক আছে, এরপর আসেন আমরা দেখবো হচ্ছে আমেরিকার সিভিল ওয়ার বা আমেরিকার গৃহযুদ্ধ। আমেরিকাতে এই গৃহযুদ্ধটা হয়েছিল মূলত আমেরিকা দেশটা উত্তর এবং দক্ষিণে ব্রিটিশদের থেকে আহ, তারা যখন মুক্তি পাইল তখন তাদের উত্তর এবং দক্ষিণে একটা পার্থক্য দেখা দিল। দেখা গেল যে উত্তরের যেই রাজ্যগুলো আছে সেখানে শিল্প বিপ্লবের ছোঁয়া লেগেছে, কিন্তু দক্ষিণের যেই দেশগুলো ছিল, আহ, দেশ না,
রাজ্যগুলো ছিল সেখানে শিল্প বিপ্লবের ছোঁয়া অতটা লাগে নাই, এবং সেখানে আফ্রিকা থেকে আনা বিভিন্ন ক্রীতদাসদের দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করানো হইতো, এবং সেখানে ক্রীতদাস নিয়ে আসলে বেচাকেনা হইতো, ব্যবসা হইতো। একটা মুভি আছে, কুইন্টন ডি টারান্টিনোর মনে হয়, ডি জ্যাঙ্গো আনচেইনড। কেউ হয়তো দেখেছেন, কেউ হয়তো দেখেন নাই। ওই যে আপনার লিওনার্দো ডি কাপ্রিও আছে, সে হলো ভিলেন রোলে এখানে অভিনয় করে। তারপরে ইয়ে আছে, কি জনের নাম আমরা ভুলে গেছি। তো যাই হোক, এই ডিজেঙ্গো এটাও কিন্তু এই আমেরিকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট নিয়েই। তো এই গৃহযুদ্ধের মেইন কারণটা ছিল, যখন এই শিল্প বিপ্লবের ছোঁয়া লাগলো, উত্তরের যে দেশ রাজ্যগুলো ছিল তারা ঠিকই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝুঁকছিল, কিন্তু দক্ষিণের যেই আহ, রাজ্যগুলো ছিল তারা আসলে এই ক্রীতদাস প্রথা থেকে বের হয়ে আসতে পারছিল না। তো এগুলো নিয়েই দুই রাজ্যের সাথে আসলে আপনার ঝামেলা শুরু হয়, এবং আস্তে আস্তে উত্তর এবং আহ, দক্ষিণের মধ্যে হচ্ছে এই কীটদাসদের নিয়ে হচ্ছে ঝামেলা লাগে, এবং সেই ঝামেলার সূত্রপাত হয়ে হচ্ছে আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়। এটা হচ্ছে সংক্ষেপে পুরো ব্যাপারটা এখানে লেখা আছে, আপনারা পড়লে বুঝবেন, এগুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমেরিকার এই গৃহযুদ্ধের সময় কে প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকার গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি হচ্ছেন আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন তিনি হচ্ছেন আমেরিকাতে দাস প্রথা বা ক্রীতদাস প্রথা হচ্ছে তিনি অবসান ঘটান 1863 সালে, এবং তিনি একটা ঘোষণার মধ্য দিয়ে এটা অবসান ঘটান। সেই ঘোষণার নাম ছিল ইমানসিপেশন প্রোক্লেমেশন। এবং এই আব্রাহাম লিঙ্কনের একটা খুব গুরুত্বপূর্ণ ভাষণ আছে, যে ভাষণের নাম হচ্ছে গেটিসবার্গ ভাষণ বা গেটিসবার্গ স্পিচ। এই ভাষণটা ছিল 2 মিনিটের একটা ভাষণ, এবং এই ভাষণটা পৃথিবীর অনেকগুলো বিখ্যাত ভাষণের মধ্যে একটা, এবং যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন দ্যাট গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল শেল নট প্যারিশ ফ্রম দ্য আর্থ। ওকে, এখানে তাহলে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখে ফেলেছি। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম বোস্টন চা পার্টি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত। আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4 জুলাই। আমেরিকার স্বাধীনতা চুক্তির নাম হচ্ছে পিস অফ প্যারিস। পিস অফ প্যারিসের টোটাল চুক্তি হচ্ছে 4টা। 3 সেপ্টেম্বর 1783 সালে টোটাল প্যারিসে চুক্তি স্বাক্ষরিত হয় 3টা, ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয় 2টা। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের শতবর্ষে ফ্রান্স থেকে একটা গিফট আসে, সেই গিফটের নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এগুলাই মোটামুটি আমরা পড়েছি। এখানে ক্রিমিয়া যুদ্ধ এটা প্রয়োজন নাই, এটা হচ্ছে আগে ছিল, আমি এটা আপনাদের বাদ দিয়ে দিয়েছি। ওকে, এরপর আসেন, থ্যাংক ইউ মানে ক্লাস শেষ না, ক্লাস এখনো আছে। আমরা এখন এক লাফে চলে যাব হচ্ছে আরেকটা টপিকে। সেই টপিকটা হচ্ছে স্নায়ুযুদ্ধ, ঠিক আছে, বা কোল্ড ওয়ার। তো মাঝখান দিয়ে হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে, আপনার প্রথম বিশ্বযুদ্ধ আছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ পড়বো না। হ্যাঁ, এটা ক্লাসের শুরুতেই বলেছি, আপনাদের জন্য এই দুইটা বিশ্বযুদ্ধ আসলে কোনো প্রয়োজন নাই। কারোর জন্য আসলে কোনো প্রয়োজন নাই, কারণ বিশ্বযুদ্ধ নিয়ে আসলে প্রশ্ন আসে না। হ্যাঁ, বিশ্বযুদ্ধ নিয়ে টুকটাক কিছু প্রশ্ন আসে, তবে সেটার জন্য ফুল বিশ্বযুদ্ধ আসলে পড়তে হয় না। সুতরাং আমরা ফুল বিশ্বযুদ্ধ আসলে পড়বো না। যতটুকু দরকার পড়বে সেটা অন্য টপিকে চলে আসবে। তাই এটা নিয়ে হচ্ছে টেনশিত হওয়ার কোনো কারণ নাই। আহ, আপনারা যেহেতু এখানে হয়তো 47-এ অনেকে আছেন, বা 49-এও হয়তো অনেকে আছেন, আমি সাধারণত ক্লাসে বলি, প্রায় বলি যে এটা আসবে এটা আসবে না, হ্যাঁ এটা পড়েন এটা পড়েন না। তো এখন পর্যন্ত ওইটা কখনো ইয়া হয় নাই, মানে মিস হয় নাই যে বলেছি যে এটা এটা লাগবে না, হ্যাঁ, কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, এরকম আসলে হয় নাই। যেমন আপনার 47-এ বলেছিলাম যে আপনারা এই বিশ্বযুদ্ধ এগুলো পড়ার প্রয়োজন নাই, এগুলা স্কিপ করেন, ওইখান থেকে প্রশ্ন আসলেই আসে নাই। তো এই কারণেই বিশ্বযুদ্ধের পুরো টপিকটাই আমি বাদ দিয়ে ফেলেছি, আপনাদের জন্য এটা প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা এখন দেখবো হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। কোল্ড ওয়ার, কোল্ড মানে ঠান্ডা, আর ওয়ার মানে যুদ্ধ, তাহলে কোল্ড ওয়ার মানে হয় ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধ এটাকে বাংলায় আর একটা সুন্দর নাম হচ্ছে স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ, এটা এই টার্মটা প্রথম কে আসলে পৃথিবীর মানুষদেরকে বলেছিলেন, এটা নিয়ে কনফিউশন আছে। তো আমরা একটু ধাপে ধাপে আগাবো। এই কোল্ড ওয়ার টার্মটা প্রথমবারের মতো যিনি সামনে আনেন, তার নাম হচ্ছে জর্জ অরওয়েল। তিনি প্রথম তার একটা প্রবন্ধ
যেটার নাম ছিল ইউ অ্যান্ড দ্য অ্যাটম বম। এই শিরোনামে একটা প্রবন্ধতে প্রথম কোল্ড ওয়ার টার্মটা ইউজ করেন। এর পরবর্তীতে কোল্ড ওয়ার টার্মটা ইউজ করেছিলেন বার্নার্ড বারুচ নামের একজন ভদ্রলোক। তারপরে ওয়াল্টার লিপম্যান তিনি একটা পত্রিকার কলামে এই কোল্ড ওয়ার টার্মটা ব্যবহার করেন। তাহলে এইখানে একটা পরীক্ষাতে এরকম প্রশ্ন আসছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে কোনটা উত্তর করবেন, যে কোল্ড ওয়ার টার্মটা কে প্রথম ব্যবহার করে, এটা হচ্ছে যে আপনি কিভাবে উত্তর করবেন। যদি দেখেন যে অপশনে জর্জ অরওয়েল আছে, তাহলে অবশ্যই জর্জ অরওয়েল দাগাবেন। ঠিক আছে, তো জর্জ অরওয়েল এর পাশাপাশি যদি বার্নার্ড বারুচ থাকে, অথবা এর পাশাপাশি যদি যদি ওয়াল্টার লিপম্যান থাকে, তাহলে অবশ্যই আপনি জর্জ অরওয়েল দাগাবেন। কিন্তু যদি জর্জ অরওয়েল না থাকে, যদি বার্নার্ড বারুচ থাকে, তাহলে বার্নার্ড বারুচ দাগাবেন। যদি ওয়াল্টার লিপম্যান থাকে, তাহলে ওয়াল্টার লিপম্যান দাগাবেন। অর্থাৎ যেটা থাকবে সেটা দাগাবেন। ঠিক আছে, কিন্তু যদি জর্জ অরওয়েল থাকে, তাহলে জর্জ অরওয়েলই দাগাবেন। এখন কথা হচ্ছে এই যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ, এটা এই যুদ্ধ কার সাথে কার হলো, কে আসলে এই যুদ্ধের পক্ষ বিপক্ষে ছিল। এই যুদ্ধের নামটা কোল্ড ওয়ার কেন দেওয়া হয়েছে এটা একটু ব্যাখ্যা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে একটা নতুন পরাশক্তি আসে, একটা নতুন বড় ভাইয়ের উদ্ভব হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ব্রিটিশরা, অর্থাৎ ব্রিটেন, তারাই ছিল মোটামুটি এক নাম্বার শক্তি, তারাই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের আসলে বিভিন্ন জায়গা থেকেই, বিভিন্ন দিক থেকেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা উপনিবেশগুলো ছেড়ে আসতে হচ্ছিল তো তাদেরকে, কারণ উপনিবেশগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না যেরকম তারা নিয়ন্ত্রণ চাচ্ছিল। প্লাস হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা জয়ী হলেও তাদের বিভিন্নভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পুরো ইউরোপেই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা পরে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখনকার যে আমরা বড় ভাই দেখি, যেমন রাশিয়া, ইংল্যান্ড, হ্যাঁ, তারপর চীন, ফ্রান্স, আমেরিকা, এরা ছিল একটা পক্ষ। আর আরেকটা পক্ষে, বিপরীত পক্ষে ছিল ইতালি, জার্মানি এবং হচ্ছে জাপান। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি, জার্মানি এবং জাপান হচ্ছে হেরে যায়। হেরে যাওয়ার পরে তাহলে একদিকে হচ্ছে আপনার রাশিয়া, তৎকালীন সময়ে রাশিয়া ছিল না, তৎকালীন সময় ছিল ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, আর আরেক দিকে হচ্ছে ইউএসএ। এখন বিশ্বযুদ্ধের পরে বিশ্ব ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করবে? যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে নাকি সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রণ করবে? কারণ তখন আর ব্রিটেনের তেমন কোনো বেল নাই, তারা তখন যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিছে। এইটা নিয়ে হচ্ছে দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এবং এই যে কে নিয়ন্ত্রণ করবে, এই নিয়ন্ত্রণ করার জন্য দেখা যায় ইউএসএ একটা পদক্ষেপ গ্রহণ করে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে সোভিয়েত ইউনিয়ন আর একটা পদক্ষেপ নেয়। ওইটাকে ট্যাকল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আরেকটা তারা চাল দেয়। এইভাবেই আসলে এই কোল্ড ওয়ার সময়টা চলছিল। এবং এরকমও পরিস্থিতি হয়েছিল যে দুইটা দেশ হয়তো এই যুদ্ধে হয়ে যাচ্ছে তাদের মধ্যে, হ্যাঁ, মানে অনটা হচ্ছে এরকম, একজন আরেকজনে বলছে ওই তোরে খায়ালামো মাইরালামো, আরেকজনে বলতেছে তুই আয়, হ্যাঁ তোরে খায়ালামো আয়, কিন্তু আসলে কেউ আসলে যুদ্ধ করে নাই। হ্যাঁ, অনটা এরকম আর কি। ঠিক আছে, যে যুদ্ধ যুদ্ধ ভাব কিন্তু যুদ্ধের অভাব, এটা হচ্ছে আসলে কোল্ড ওয়ার। তো এই কোল্ড ওয়ারে দুইটা পরাশক্তি হচ্ছে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাল বা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আমরা সেই চালগুলো আসলে পড়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, এগুলো আসলে ইতিহাস, পড়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখন একসাথে কোল্ড ওয়ারে যুক্তরাষ্ট্র কি কি পদক্ষেপ নিয়েছিল, যুক্তরাষ্ট্র কি কি কৌশল অবলম্বন করেছিল, যুক্তরাষ্ট্র কি কি চাল চেলেছিল, সেগুলো এক নজরে দেখার চেষ্টা করব। প্রথমত আসেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা গেল যে পুরো ইউরোপে অবস্থা খারাপ, তাদের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। তো তখন যুক্তরাজ্য আমেরিকার কাছে সাহায্য প্রার্থনা করেছিল। যুক্তরাষ্ট্র তখন চিন্তা করলো যে তাইলে তো আমাকে আসলে এই পুরো ইউরোপকে সাহায্য করা উচিত। আমি কেন সাহায্য করব? কারণ আমি যদি সাহায্য না করি তাহলে ওদিক দিয়ে সোভিয়েত ইউনিয়ন
সাহায্য করবে। তাহলে সোভিয়েত ইউনিয়নের পাওয়ার বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। তো যুক্তরাষ্ট্র তখন কিছু জিনিসপত্র তারা পরিকল্পনা করে। যুক্তরাষ্ট্রের প্রথম যে পরিকল্পনা সেটার নাম ছিল পলিসি অফ কন্টেইনমেন্ট। পলিসি অফ কন্টেইনমেন্টের মানে হচ্ছে যে কোনো একটা দেশকে যুদ্ধ ছাড়া, কোনো একটা দেশকে যুদ্ধ ছাড়াই নিজেদের আয়ত্তে রাখা বা নিজেদের নিয়ন্ত্রণে রাখা। যুদ্ধ ছাড়া আপনি একটা দেশকে কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন? আপনি তাকে যদি অর্থনৈতিকভাবে সাহায্য করেন, আপনি তাকে যদি বুদ্ধিভিত্তিক সাহায্য করেন, আপনি তাকে যদি রাজনৈতিকভাবে পলিটিক্যালি নিয়ন্ত্রণ করতে পারেন, তাইলেই ওই নির্দিষ্ট দেশকে যুদ্ধ ছাড়াই, দখল করা ছাড়াই নিয়ন্ত্রণ করা যাবে। যেমন আমাদের দেশের যেই সরকার বা আমাদের দেশের যে মসনদ, সিংহাসন, এটা সবসময় হচ্ছে ভারত থেকে নিয়ন্ত্রিত হয়, দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়। আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং এটা ভবিষ্যতেও হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানে ভারত একটা বড় দেশ। আপনি স্বীকার করেন বা নাই করেন, আমাদের উপর ভারতের ইনফ্লুয়েন্স থাকবে। ভারতকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। ভারতকে সাথে নিয়েই আপনাকে আগায় যেতে হবে। কারণ আপনার দেশের যে সীমানা, সব দিক থেকে হচ্ছে ভারত। তা আপনি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে লাভ আছে? ভারতের সাথে সম্পর্ক খারাপ করে আপনি লসে পড়বেন। সমস্যা হচ্ছে যেটা, আমাদের দেশের যারা সরকার হয়েছে, তারা সবসময় হয় ছিল একদম ভারত বিদ্বেষী, আর না হয়েছিল ভারতের একদম ভারতের পক্ষে। এটা হচ্ছে সমস্যা, কখনোই ব্যালেন্স ছিল না। ব্যালেন্সটা থাকতে হবে, ব্যালেন্স কখনোই ছিল না। মানে আমাদের সাথে ভারতের সম্পর্কটা হয়ে গিয়েছিল যে আমরা শুধু দিব, ভারত শুধু নিবে। কিন্তু দুইজনেকেই যে দুইজনের প্রয়োজন, হ্যাঁ, ভারতও যে আমাদের ছাড়া থাকতে পারবে না, এইটা ভারত বুঝে। কিন্তু ভারত বুঝেই আমাদেরকে ওইভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবং আমাদের যারা রাজনীতিবিদ হয়, যেহেতু তাদের জনগণের সাথে কানেকশন কম, জনগণের সাথে তারা জনগণের ভোটে বা জনগণের মাধ্যমে নির্বাচিত না হলেও তারা আসলে বাইরের ইনফ্লুয়েন্সে নির্বাচিত হয়। এই কারণেই হচ্ছে আসলে দেখা যায় তারা উম, জনগণের থেকেও অন্য দেশের বা ভারতের সাহায্য প্রার্থনা বেশি করেছে। তো সে যাই হোক, তাহলে পলিসি অফ কন্টেনমেন্টের মেইন জিনিসটাই হচ্ছে কোন একটা দেশকে আপনি নিয়ন্ত্রণ করবেন, বা কোন একটা দেশ আপনি মোটামুটি আপনার কথা মতো উঠবে বসবে, কিন্তু সেটা আপনি যুদ্ধ দিয়ে সেই দেশটাকে নিয়ন্ত্রণ করবেন না। কিভাবে করবেন? আপনি তাকে অর্থনৈতিক সাহায্য করবেন, আপনি তাকে আইডিওলজিক্যাল বিভিন্ন হেল্প করবেন, ঠিক আছে? তো এইখানে পলিসি অফ কন্টেনমেন্ট কত সালে হয় এটা কোনো প্রয়োজন নাই, জাস্ট জানলে চলবে যে পলিসি অফ কন্টেনমেন্ট কিছু একটা ছিল। এই পলিসি অফ কন্টেনমেন্টের সূত্র ধরেই ট্রুম্যান ডক্ট্রিন নামের একটা ডক্ট্রিন চলে আসে। এই ডক্ট্রিনের মেন থিমটাই হচ্ছে যে যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রির স্বার্থকে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ বলে মনে করবে, এবং যে কোনো গণতান্ত্রিক দেশকে যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা দিবে। সামরিক সাহায্য লাগলে সামরিক সাহায্য দিবে, রাজনৈতিক সাহায্য লাগলে রাজনৈতিক সাহায্য দিবে, এবং অর্থনৈতিক সাহায্য লাগলে অর্থনৈতিক সাহায্য দিবে। এটাই ছিল ট্রুম্যান ডক্ট্রিন মেইন থিম। তো এইখানে এটা গুরুত্বপূর্ণ, এই ট্রুম্যান ডক্ট্রিনটা ঘোষিত হয় 1947 সালে, এবং এইটা ঘোষণা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। হ্যারি এস ট্রুম্যান তিনি হচ্ছেন তিনি এই ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেছেন। তাহলে এখানে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর 1947 সাল হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ট্রুম্যান ডক্ট্রিনের আন্ডারে এখানে বিভিন্ন ধরনের হাবিজাবি কথা দেওয়া আছে, ওগুলো আসলে প্রয়োজন নাই। এই ট্রুম্যান ডক্ট্রিন তো যুক্তরাষ্ট্র ঘোষণা করলো, এইদিকে ইউরোপের যে দেশগুলো আছে তারা চিন্তা করলো যে এইখানে তো জার্মানি আছে। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধেও ছিল বিপক্ষ শক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ছিল বিপক্ষ শক্তি। ফ্রান্স চিন্তা করলো যে আমার সাথে তো জার্মানির বিশাল একটা সীমানা আছে, জার্মানি যে আমাকে আবার আক্রমণ করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই, সেটা আক্রমণ করতে পারে। তাহলে এখন তাহলে কি করতে হবে? এখন তাইলে হচ্ছে আমরা যদি নিজেদের মধ্যে একটা গ্রুপ খুলি, হ্যাঁ, তাহলে আমরা 10-এর লাঠি একের বোঝা, হ্যাঁ, তাহলে 10-এর লাঠি আমরা একসাথে শক্তিশালী থাকবো। এই চিন্তা ভাবনা নিয়েই ফ্রান্স এবং ব্রিটেন তারা পরস্পর একটা চুক্তি করে। সেই চুক্তির নাম ছিল ডানকার্ক চুক্তি। 1947-এ হচ্ছে ডানকার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। এই 4 মাস প্রয়োজন নাই, ডানকার্ক চুক্তি স্বাক্ষরিত হয় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। তো এইটার হচ্ছে মেইন উদ্দেশ্যটাই ছিল
যে জার্মানি যদি এই দুইটা দেশকে আবারও আক্রমণ করে কোনো কারণে, তাইলে এই দুইটা দেশ নিজেরা নিজেদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং দুই দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্কগুলোও তারা দেখভাল করবে। এটাই ছিল মেইন থিম, এটার উদ্দেশ্য কোনো প্রয়োজন নাই। দেখেন, এইটা হচ্ছে ইউরোপ। মোটামুটি এই ইউরোপের এই যে রাশিয়া, এই রাশিয়ার নিয়ন্ত্রিত অংশ ছিল এইটুকু, এইটুকু অংশ। এই অংশটাকে বলা হইতো ইস্ট ইউরোপ বা হচ্ছে আপনার পূর্ব ইউরোপ, আর এই অংশটাকে বলা হইতো ওয়েস্ট ইউরোপ বা হচ্ছে পশ্চিম ইউরোপ। এই হলুদ কালারের যে অংশটুকু, এই অংশটুকু তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত ব্লকে ছিল, আর এই অংশটুকু তৎকালীন সময় যুক্তরাষ্ট্রের ব্লক বা ইউএস এর ব্লকে ছিল। তো ওই যে ট্রুম্যান ডক্ট্রিন, ট্রুম্যান ডক্ট্রিনে ট্রুম্যান কি বললো, যে আমরা গণতান্ত্রিক যে দেশগুলো আছে তাদেরকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করব। তো এখন পুরো ইউরোপ তো পুরো ধ্বংস হয়ে গিয়েছে যুদ্ধের প্রভাবে। তখন ইউরোপের পুনর্গঠনের জন্য টাকা পয়সা দরকার। তখন আমেরিকা ইউরোপে সাহায্য করার জন্য একটা ফান্ড ঘোষণা করে, এবং এই ঘোষণাটার নামই ছিল মূলত মার্শাল পরিকল্পনা বা মার্শাল প্ল্যান। এই মার্শাল প্ল্যান, এটা আহ, এটা হচ্ছে আপনার ঘোষণা দেওয়া হয় 1947 সালের 5 জুন। এখানে হচ্ছে এই 1947 সাল ইম্পর্টেন্ট, আর কোন জায়গায় ঘোষণা দেওয়া হয় এটা ইম্পর্টেন্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এবং এই মার্শাল প্ল্যান, এটার নাম মার্শাল কেন? কারণ তৎকালীন মার্কিন সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্রমন্ত্রীর নাম ছিল জর্জ মার্শাল। তিনি হচ্ছে এই ঘোষণাটা দেন, এই কারণেই এটার নাম ছিল মার্শাল পরিকল্পনা। বাকি যেগুলো আছে এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো কোনো প্রয়োজন নাই, নাইস টু নো। এই মার্শাল প্ল্যানের আন্ডারে যুক্তরাষ্ট্র ইউরোপকে টোটাল তৎকালীন সময়ের $12 বিলিয়ন অর্থ সহায়তা প্রদান করে। $12 বিলিয়ন কিন্তু হিউজ একটা নাম্বার তখনকার সময়ের বিবেচনায়। তো এটা ঘোষণা করা হয়েছিল কবে? 1947 সালে। জাস্ট এই সালটা পড়লেই চলবে। অনুমোদন পায় কবে এটা কোনো প্রয়োজন নাই। তাহলে টোটাল টাকাটা হচ্ছে $12 বিলিয়ন। তো এইটা যখন সোভিয়েত ইউনিয়ন শুনলো, তখন তারা এইটার নাম দিল ডলার কূটনীতি বা ডলার ডিপ্লোমেসি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাচ্ছেন যে ডলার ডিপ্লোমেসি এটা কোন দেশের সাথে সম্পর্কিত। তাহলে ডলার ডিপ্লোমেসি এটা হচ্ছে আমেরিকার সাথে সম্পর্কিত। মানে টাকা দিয়ে হচ্ছে যে আপনারে সে কিনে ফেলতেছে। এর পরবর্তীতে ওই যে একটু আগে আপনারা দেখেছিলেন না, ডানকার্ক চুক্তি করেছিল ব্রিটেন এবং ফ্রান্স। পরবর্তীতে ব্রিটেন এবং ফ্রান্স চিন্তা করলো যে এই ডানকার্ক চুক্তিটাকে আসলে আর একটু কিভাবে বাড়ানো যায়। আমরা দুইজন তো একটা চুক্তি করলাম, একটা গ্রুপ খুললাম, এই গ্রুপে আসলে আরো মেম্বার নেওয়া দরকার আমাদের নিজেদের সুবিধার জন্য, যাতে করে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি। তো তখন নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, যাতে শুল্কটা কম হয় বা অভিন্ন একটা শুল্ক ব্যবস্থা হয়, এই চিন্তা ভাবনা করেই ব্রিটেন এবং ফ্রান্স সহ ইউরোপের আরো কয়েকটা দেশ মিলে ব্রাসেলস চুক্তি স্বাক্ষর করে। এখানে আহ, সালটা হচ্ছে ইম্পর্টেন্ট, 1948। এই জাস্ট সালটা পড়লেই চলবে যে 1948 সালে ব্রাসেলস চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এখানে কারা কারা ছিল? এখানে মূলত শুরুতে ছিল ব্রিটেন এবং ফ্রান্স, এবং সাথে ছিল বেনেলাক্স। বেনেলাক্স মানে হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। এই জাস্ট এই 5টা নাম বললেই চলবে। এরপরে আসেন যে যুক্তরাষ্ট্রের মাথায় আসলো যে কিরে, আমার যে বন্ধু বান্ধব, হ্যাঁ ইউরোপের যে বন্ধু বান্ধব, তারা তো আটলান্টিকের ওই পারে, এখান দিয়ে মাঝখান দিয়ে আছে আটলান্টিক, আটলান্টিকের ওই পারে হচ্ছে তারা। এখন যদি জার্মানি বা সোভিয়েত ইউনিয়ন এদেরকে আক্রমণ করে, আমি তো আটলান্টিকের এই পার থেকে গিয়ে ওদেরকে রক্ষা করতে করতে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এটার আসলে কি সমাধান করা যায়, কি করা যায়? তখন তারা চিন্তা করলো যে আমরা একটা সামরিক জোট গঠন করতে পারি, সামরিক গ্রুপ একটা চুক্তি করতে পারি। যে চুক্তিটা হবে এরকম, যে আমাদের মধ্যে কেউ যদি শত্রুর মাধ্যমে আক্রান্ত হয়, তাহলে আমরা সবাই মিলে ওই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে ঝেঁপে আমরা ঝাঁপিয়ে পড়ব। তো এইটার যে চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনার নাম ছিল ভ্যান্ডেনবার্গ রেজলিউশন। এই ভ্যান্ডেনবার্গ রেজলিউশন, এটার ডিটেল পড়তে হবে না, জাস্ট আপনাকে এতটুকু মাথায় রাখলে চলবে। এই ভ্যান্ডেনবার্গ রেজলিউশনের মাধ্যমে ন্যাটো প্রতিষ্ঠিত হয়, নর্থ আটলান্টিক ট্রিটি প্রতিষ্ঠিত হয় 1949-এ। জাস্ট এতটুকু পড়লে এখানে চলবে। তো ওই যে বললাম যে সামরিক জোট একটা লাগবে, এই সামরিক জোটটাই হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 4 এপ্রিল 1949, এই তারিখটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তারিখ। 4 এপ্রিল 1949 এই তারিখে ন্যাটো প্রতিষ্ঠিত হয়, যেটা সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। বেলজিয়াম ব্রাসেলস হচ্ছে এটা সদর দপ্তর অবস্থিত।
এই ন্যাটোর যখন প্রতিষ্ঠা হয় তখন তার সদস্য সংখ্যা ছিল 12টা। কোন 12টা? ওই যে ব্রাসেলসের মধ্যে যারা ছিল, ব্রাসেলসের মধ্যে কারা ছিল? ব্রাসেলসের মধ্যে ছিল ইউকে, ফ্রান্স, এবং হচ্ছে বেনেলাক্স। বেনেলাক্স মানে কি? বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং হচ্ছে লুক্সেমবার্গ। তাহলে এখানে হচ্ছে এই পাঁচটা, সাথে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড। এই 12টা দেশ মিলে হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এই যে প্রতিষ্ঠাকালীন সদস্যগুলোর নাম বললেন, এগুলোকে মুখস্থ করতে হবে? না, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি মনে রাখবেন যে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টা, জাস্ট এতটুকু, ঠিক আছে? ন্যাটোর বর্তমান সদস্য হচ্ছে 32, সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। তারা 7 মার্চ 2024 সালে হচ্ছে সদস্যপদ লাভ করে। এটা প্রয়োজন নাই, জানলেই চলবে যে বর্তমান সদস্য হচ্ছে 32 এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। ন্যাটোর একটা বাহিনী আছে। ন্যাটোর এই বাহিনীর নাম হচ্ছে ISAF, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স। আমরা যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়বো, সেখানে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে আপাতত জাস্ট এতটুকু জানলেই চলবে ন্যাটো সম্পর্কে। তো এরপরে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন এলাকাতেই তাদের যে প্রভাব, সেটা তারা রাখতে শুরু করে। যেমন তারা মধ্যপ্রাচ্যে একটা মতবাদ প্রচার করে, যেটার নাম ছিল আইজেন হাওয়ার মতবাদ। মানে এই মতবাদের মেইন থিমটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের যে কোনো স্বার্থ যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ বলে মনে করে। হ্যাঁ, মানে দেখেন অবস্থাটা, মানে উড়ে এসে জুড়ে বসা। মধ্যপ্রাচ্য এসে বলছে যে এই মিডল ইস্ট ভাই, তোমাদের যে স্বার্থ এটা আমরা দেখবো, অসুবিধা নাই। হ্যাঁ, তোমাদের যে স্বার্থ আমাদের স্বার্থ অভিন্ন। মূলত আসছিল তেলের জন্য। হ্যাঁ, কারণ এই মধ্যপ্রাচ্য হচ্ছে তেল সমৃদ্ধ অঞ্চল। যুক্তরাষ্ট্র এখানে ঢুকে কিভাবে? যখন ইরাকের সাথে, ইরাক এবং হচ্ছে আপনার কুয়েত, ইরাক এবং কুয়েতের যখন যুদ্ধ হয়, তো তখন হচ্ছে আপনার এই আহ এইখানে কুয়েতের সাথে কিন্তু ইয়ার সীমানা আছে। কুয়েতের সাথে হচ্ছে সৌদি আরবের কিন্তু সীমানা আছে, ঠিক আছে? তো কুয়েতের সাথে যখন ইরাকের যুদ্ধটা হয়, সাদ্দাম হোসেন যখন কুয়েত আক্রমণ করে, তখন সৌদি আরব চিন্তা করলো, এরে সাদ্দাম হোসেন যে কুয়েত আক্রমণ করলো, সে যে সৌদি আরব কোনো সময় আক্রমণ করবে না তার তো কোনো গ্যারান্টি নাই। তাইলে এখানে হচ্ছে কি করা যায়? আমাদের তো বিশাল তেলের ভান্ডার আছে, কি করা যায়? হে যুক্তরাষ্ট্রের ফোন দিছে, কয় ভাই আমারে বাঁচান, এই অবস্থায় এখন এটা কি করা যায়? যুক্তরাষ্ট্রগুলো অসুবিধা নাই, আমি আছি, আমি আছি তোমার পাশে, তবে আমার কিছু শর্ত আছে। শর্ত হইলো এই শর্ত, আমার এখানে ঘাঁটি গটি দিতে হবে, আমি এখানে থাকবো। সৌদি আরব বলছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সৌদি আরব তো এদেরকে আল্লাহ তেল দিয়ে দিছে, তেল ছাড়া তো কিছু নাই এগো। মাথার মধ্যেও তেল, আর কিছুই নাই। যাই হোক, এ তেল বিক্রি করে খায় আর কি। তো সেই যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ঢুকলো, এরপর থেকে আর যুক্তরাষ্ট্র কখনোই মধ্যপ্রাচ্য থেকে বের হয় নাই। তো আইজেন হাওয়ার মতবাদ, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি। 1956 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার তিনি এটা দিয়েছিলেন। ডমিনো তত্ত্ব বা ডমিনো ইফেক্ট। ডমিনো হচ্ছে এরকম কিছু, এরকম কিছু ছোট 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 স্ল্যাব। এই ডমিনো ইফেক্টটা হচ্ছে, আপনি যদি এই একটা স্ল্যাব কেবল যদি পড়ে যায়, তাহলে একে একে সবগুলা স্ল্যাব হচ্ছে একটার পর একটা একটার পর একটা পড়তে থাকে। তো এইটাকে বলা হয় ডমিনো ইফেক্ট। তো এইটা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য। কারণ তখন সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক দেশ, এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবে চীনেও কিন্তু সমাজতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল। তো পরে দেখা গেল যে চীনের পাশাপাশি যে নর্থ কোরিয়া আছে, নর্থ কোরিয়াতেও এই একই ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে। তখন যুক্তরাষ্ট্র তারা একটা থিওরি দেয় যে যদি কোনো একটা দেশ সমাজতান্ত্রিক হয়ে যায়, তাহলে দেখা যায় যে তার আশেপাশের দেশগুলো সমাজতন্ত্র ফলো করবে। এটা ছিল মূলত ডমিনো তত্ত্ব, এবং এইটার প্রবক্তাও ছিলেন আইজেন হাওয়ার। এটার এই যে সাল পড়তে হবে না, সাল না পড়লেও চলবে। এখন আসেন, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এগুলো ছিল কোল্ড ওয়ারে যুক্তরাষ্ট্রের চাল। এখন আমরা দেখব কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল। তো সোভিয়েত ইউনিয়ন যখন দেখলো যে যুক্তরাষ্ট্র তো $12 বিলিয়ন অর্থ সহায়তা ঘোষণা করেছে ইউরোপের জন্য, তখন তারা চিন্তা করলো যে তাহলে তো আমাদেরও অর্থ সহায়তা আসলে দেওয়া দরকার। এই চিন্তা ভাবনা থেকে তারা মল্টফ প্ল্যান নামে একটা প্ল্যান ঘোষণা করে। তাহলে ওইখানে ছিল মার্শাল প্ল্যান, সোভিয়েত ইউনিয়ন ওইটার কাউন্টার হিসেবে ঘোষণা করে মল্টফ প্ল্যান।
একই বছর, দেখেন 1947 সালে, একই বছর। এটার উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে, সমাজতান্ত্রিক দেশগুলো আছে, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। তো সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন চিন্তা করলো যে শুধু আর্থিক সহায়তা দিয়ে আসলে হবে না, আমাদের নিজেদের আরো কিছু গ্রুপ দরকার। হ্যাঁ, তখন তারা একটা গ্রুপ খোলে যেটার নাম ছিল কমিনফর্ম। কমিনফর্ম মূলত ছিল এই সোভিয়েত ব্লকের বা পূর্ব ইউরোপের যেই দেশগুলো আছে, এই দেশগুলো নিয়ে একটা, এই দেশগুলো যে রাজনৈতিক দলগুলো আছে, এটার একটা সংগঠন হচ্ছে কমিনফর্ম। এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ইউরোপের যে দেশগুলো আছে তারা যাতে যুক্তরাষ্ট্রের খয়রাত বা ভিক্ষা, আসলে ভিক্ষা না, এটা ছিল অর্থ সাহায্য, যাতে গ্রহণ না করে। এই কারণে এই গ্রহণ না করার তে হচ্ছে আপনার উম, প্রচার প্রচারণা চালানো, জনমত গঠন করা, এইটাই ছিল এই কমিনফর্মের মেইন উদ্দেশ্য। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো বা সংক্ষেপ হচ্ছে কমিনফর্ম। কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রয়োজন নাই, যা সেটা উদ্দেশ্য জানলেই চলবে, যে ইউরোপের দেশগুলো যাতে যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণ না করে সেই কারণে একটা সংগঠন তৈরি হয়, যেটার নাম ছিল কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো বা সংক্ষেপে ছিল কমিনফর্ম। এরপরে কমেকন নামের একটা আহ, জোট তৈরি হয়। এই কমেকন জোটটা ছিল মূলত ওই যে আপনার মার্শাল প্ল্যানের বিপরীতে মল্টভ প্ল্যান হয়, সে মল্টভ প্ল্যানের আন্ডারেই পূর্ব ইউরোপের দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স বা হচ্ছে কমেকন তৈরি হয়। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট, এটা হচ্ছে অর্থনৈতিক জোট। এখানে যে প্রতিষ্ঠা সাল কত, সদস্য সংখ্যা কত ছিল, বিলুপ্তি হয় কবে, এগুলো কোনো প্রয়োজন নাই। লেখেন প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে নামটা। নামটা হচ্ছে কি? নামটা হচ্ছে কমেকন। আর এটা কি ছিল? এটা হলো গুরুত্বপূর্ণ, যে সমাজতান্ত্রিক দেশগুলো একটা অর্থনৈতিক জোট বা ইকোনমিক গ্রুপ ছিল হইল কমেকন। ঠিক আছে, এই জাস্ট এটা পড়লে এখানে চলবে। তাহলে আমরা এখানে একটু রিক্যাপ করে আসি, অনেকক্ষণ ধরে আমরা বক বক করলাম। আসলে রিক্যাপ করার কিছু নাই এখানে, খুব অল্প কিছু স্লাইড আছে, একসাথে একসাথে পরে রিক্যাপ করে ফেলি। হ্যাঁ, আমরা খুব বেশিক্ষণ নিব না আর। আচ্ছা, এরপরে আসেন, ওই যে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র একটা সামরিক জোট গঠন করলো, ন্যাটো। তখন সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো, কিরে, তারা সামরিক জোট করলো, আমাদের তো একটা সামরিক জোট করা দরকার। তখন তারাও একটা সামরিক জোট গঠন করে এই ন্যাটোর বিপরীতে। সেই সামরিক জোটের নাম ছিল ওয়ারশ। ওয়ারশ, এই ওয়ারশ কিন্তু এখন নাই, এটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। তো অফিসিয়াল কি নাম ছিল? অফিসিয়াল নাম পড়ার কোনো প্রয়োজন নাই। যেটা পড়তে পারেন যে ওয়ারশোর ওয়ারশোতে এই ওয়ারশো বিলুপ্ত হয়ে যায় কবে, এটা পড়তে পারেন কেবল 1991। বাকিগুলো ইম্পর্টেন্ট না, নাইস টু নো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন যে কোল্ড ওয়ার চলাকালীন সময়ে কিউবাতে একটা সংকট দেখা দিয়েছিল। সংকটটা একটু বলি আমি। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র হচ্ছে তারা তুরস্কে তুরস্কে হচ্ছে সে ক্ষেপণাস্ত্র বসাইছিল, এবং সেই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ ছিল মোটামুটি রাশিয়ার মধ্যে, তখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো এটা সোভিয়েত ইউনিয়নের জন্য খুবই একটা খারাপ ব্যাপার, যে এখানে তাইলে তো আমার নাকের ডগায় মিসাইল বসাইলো এখানে যুক্তরাষ্ট্র। তো এইখানে কিউবা ছিল আবার তখন সমাজতন্ত্রীদের আন্ডারে। তখন রাশিয়া কিউবাতে ক্ষেপণাস্ত্র বসায়। কিউবা থেকে যুক্তরাষ্ট্র কিন্তু খুব বেশি দূরে না। হ্যাঁ, ক্ষেপণাস্ত্র মানে ইংরেজি হইলো মিসাইল আর কি। তো কিউবাতে তাইলে সোভিয়েত ইউনিয়ন মিসাইল বসাইলো, ওইদিকে তুরস্কে মিসাইল বসাইছে যুক্তরাষ্ট্র। দুইজনের মিসাইল হচ্ছে দুই দিকে তাক করা। তখন পুরো বিশ্ব আশঙ্কা করছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে সংকটটা, এটা হচ্ছে আপনার কিউবান মিসাইল সংকট। এই কিউবাতে সমাজতান্ত্রিক বিপ্লব হয় 1959 সালে। এটা কোনো প্রয়োজন নাই, জাস্ট এটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটটা কখন হয়েছিল, মিসাইল ক্রাইসিসটা কখন হয়েছিল। 1962-তে হচ্ছে কিউবার মিসাইল ক্রাইসিস হয়। তো তৎকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। তিনি একজন অভিনেতা ছিলেন, অভিনেতা থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট হন, এবং তিনি অ্যাসাসিনেটেড হয়েছিলেন, মানে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। এবং তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। তো পরবর্তীতে এই দুইজন, তারা হচ্ছে তারা যোগাযোগ করে তারা কথাবার্তা বলে তারা তারা বলে যে আচ্ছা, ঠিক আছে, আমাদের এত মারামারি করার প্রয়োজন নাই।
আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। তুমি তোমার মিসাইলগুলা নামায় নাও, আমি আমার মিসাইলগুলো নামায় ফেলি। তখন দুই দেশ এটাতে সম্মত হয়। তখন সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে মিসাইলগুলো সরায় ফেলে এবং যুক্তরাষ্ট্র তুরস্ক থেকে মিসাইলগুলো সরায় ফেলে। দেখেন, এই হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, এই হচ্ছে কিউবা, এই যে এটা হচ্ছে কিউবা, এটা হচ্ছে কিউবা। এই কিউবা থেকে কিন্তু খুব কাছে, খুব বেশি দূরে না। এই যে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, হ্যাঁ, খুব বেশি দূরে না। আপনার এই কিউবা থেকে মায়ামির দূরত্ব হচ্ছে প্রায় 250 কিলোমিটারের মতো। তার মানে একদম কাছে, খুব সহজেই হচ্ছে এখান থেকে আসলে হামলা চালানো যেত। তো এখানে এই আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে আপনার আহ বলা আছে এখানে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে কিউবার মিসাইল সংকট হয় আসলে কবে, তাহলে 1962-তে হচ্ছে কিউবার মিসাইল সংকট হয়। এই যে এখানে 1962 দেওয়া আছে। ওকে। তো এই যে দুই দেশের মধ্যে, হ্যাঁ, যুদ্ধ যুদ্ধ ভাব, যুদ্ধের অভাব, তো প্রায় দেখা যেত যে এই যুদ্ধ যুদ্ধ ভাব কমানোর জন্য দুই দেশই বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করত। এই পদক্ষেপগুলোতে এই পদক্ষেপগুলোকে একসাথে বলা হইতো দাঁতাত। ঠিক আছে? তো দাঁতাদের মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ ছিল। যেমন একটা পদক্ষেপ ছিল যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন, এই দুইটা জায়গার মধ্যে সরাসরি টেলিফোন লাইন বা হটলাইন। হ্যাঁ, তারা দেখা যেত এই ফোনে কথা বলে অনেক সমস্যা সমাধান করে ফেলতো। ওই যে উবায়দুল কাদরের একটা একটা কথা আছে না, যে আমাদের মধ্যে তো অন্তত যোগাযোগ থাকতে পারে, সামনাসামনি কথা না হোক, ফোনে তো অন্তত একটু কথা হতে পারে। তো সেরকম হচ্ছে এই হোয়াইট হাউস এবং হচ্ছে আপনার ক্রেমলিনের মধ্যে তারা সরাসরি টেলিফোনে কথাবার্তা বলে ওই সময় তারা অনেক সমস্যারই সমাধান করে ফেলেছিল। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা জিনিস। আর এরপরে সর্বশেষে আমরা পড়বো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এক সময়ের বিশাল সোভিয়েত ইউনিয়ন, এইটা 1991 সালে হচ্ছে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে টোটাল 15টা রাষ্ট্র তৈরি হয়। এই যে রাশিয়া, তারপরে মধ্য এশিয়ার যেই দেশগুলো আছে, হ্যাঁ, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ইউক্রেন, বেলারুশ, এই সবগুলো দেশে কিন্তু একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল। পরবর্তীতে এগুলো ভেঙে এই 15টা রাষ্ট্র তৈরি হয়। তো সোভিয়েত ইউনিয়নে 1917 সালে একটা বিপ্লব হয়েছিল, এটার নাম ছিল সমাজতান্ত্রিক বিপ্লব। এটা আমরা পড়ব। এই সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল। তো কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে উদ্দেশ্য নিয়ে সমাজতন্ত্র আসলে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্য আসলে সফল হয় নাই, এবং আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা ভেঙে যাচ্ছিল এবং সামাজিক অবস্থাও ভেঙে যাচ্ছিল। তো এগুলো থেকে বাঁচার জন্য সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্টের নাম ছিল মিখাইল গর্বাচেভ। তিনি দুইটা নীতি প্রণয়ন করেছিলেন। তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের রাজনীতিক যে দল ছিল বা কমিউনিস্ট যে পার্টি ছিল, তাদের কোনো সমালোচনা করা যাইতো না। সমালোচনা করলেই হচ্ছে জেলে ঢুকাই ফেলতো। আবার এই তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাও ছিল খুবই হচ্ছে খারাপ অবস্থায়, এবং সেখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে ব্যক্তিগত মালিকানায় কোনো কিছু থাকে না। সব সম্পত্তি, সবকিছু, কলকারখানা, সমস্ত কিছু থাকে হচ্ছে সরকারি মালিকানা। আমরা এটা বিস্তারিত পড়বো যখন আমরা ইউরোপে যাব তখন। জাস্ট এখন যতটুকু বলছি ততটুকু জাস্ট একটু শুনেন, তাইলেই হবে। তো দেখা যেত যে ওই সময়ে ব্যাপারটা ছিল এরকম যে সরকার আপনার সবকিছু দেখবে। সরকার আপনার চিকিৎসা ব্যয়, সরকার আপনার বেতন, আপনার বাসস্থান, আপনার সন্তানের পড়াশোনা, সমস্ত কিছুই হচ্ছে সরকার দেখবে। অর্থাৎ আপনি ধরেন কষ্ট বেশি করলেন, তার মানে আপনি যে ইনকাম বেশি করবেন এই সুযোগ কিন্তু সমাজতন্ত্রতে ছিল না। সেখানে সবার জন্যই সমান কিছু ফিক্স ছিল, সমান, সবাই সমানভাবে সবকিছুর সমান অধিকার পাবে। কিন্তু ক্যাপিটালিজম বা পুঁজিবাদে কি হয়? পুঁজিবাদে দেখেন, ধরেন হচ্ছে আপনি একটা আহ, ধরেন প্রাণ, হ্যাঁ, প্রাণের যে আহ, বার্ষিক আয়, সেই বার্ষিক আয় আর আপনার বার্ষিক আয় তো সেম না। প্রাণ দেখা যায় যে কয়েক হাজার কোটি টাকা, হ্যাঁ, তারা বছর ইনকাম করে, কিন্তু আপনাকে বেতন দিবে কত? 20,000 বা 30,000 টাকা। তো সমাজতন্ত্রতে এইটা হয় না। হ্যাঁ, সেখানে শ্রমিক শ্রেণী সবাই হচ্ছে সমান বেতন পায়। এখানে
মালিক থাকে হচ্ছে রাষ্ট্র, এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন জিনিসপত্র থাকে না। তো সোভিয়েত ইউনিয়নের অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। এখান থেকে উত্তরণের জন্য মিখাইল গর্বাচেভ দুইটা নীতি প্রণয়ন করেন। একটা হচ্ছে ওপেন ডিসকাশন। ওপেন ডিসকাশন এটার রাশিয়ান শব্দ হচ্ছে গ্লাসনস্ত। তো গ্লাসনস্ত এটার মেইন থিমটাই হচ্ছে যে এই নীতির প্রভাবে এখন থেকে সোভিয়েত ইউনিয়নের জনগণ নির্ভয়ে খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের জেল জরিমানা জুলুম হবে না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় ছিল প্যারেস্ট্রোইকা। প্যারেস্ট্রোইকা মানে হচ্ছে ডেভেলপমেন্ট ডিসকাশন বা হচ্ছে উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার, অর্থাৎ তাদের অর্থনীতি খোলা অর্থনীতি ছিল না বা মুক্ত বাজার অর্থনীতি ছিল না। তো তাদের অর্থনৈতিক সংস্কারের জন্য হচ্ছে এই প্যারেস্ট্রোইকা আনা হয়। জাস্ট এতটুকু জানলেই চলবে যে প্যারেস্ট্রোইকা এটা হচ্ছে অর্থনৈতিক সংস্কারের জন্য আনা হয়েছিল, আর গ্লাসনস্ত এটা ছিল আপনার খোলাখুলিভাবে মতামত প্রকাশ করার জন্য আনা হয়েছিল। তো এটার উদ্যোক্তা ছিলেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। তো দুইটা নীতি আসলে খুব একটা কাজ করে নাই, ফল করে, এবং ফল করার পরে আসলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। তো স্নায়ুযুদ্ধের অবসান হয় কিভাবে? 1989 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা তারা উল্লেখ করে যে কোল্ড ওয়ার এখন আর নাই, কোল্ড ওয়ার অবসান হয়েছে। এবং পরবর্তীতে মিখাইল গর্বাচেভ এবং জর্জ বুশ, এই জর্জ বুশ হচ্ছে জর্জ ডাব্লিউ বুশ, যাকে আমরা চিনি, তার পিতা জর্জ বুশ, উনি হচ্ছেন জর্জ বুশ সিনিয়র, আর জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র হচ্ছে ওই জর্জ ডাব্লিউ বুশ। তো জর্জ বুশ এবং মিখাইল গর্বাচেভ তারা দুজন মিলে একটা কনফারেন্সে যৌথ ঘোষণা দেন যে আমাদের যুদ্ধ যুদ্ধ খেলা শেষ, আমরা এখন আর যুদ্ধের মধ্যে নাই, আমরা এখন আর যুদ্ধ টুদ্ধ করবো না। তো এই কোল্ড ওয়ার কবে শেষ হয় এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট এখানে প্রসঙ্গক্রমে এই তথ্যগুলো চলে আসছে, এটা না পড়লেও চলবে। তা আমরা আজকের মোটামুটি আমাদের পড়াশোনা শেষ, আমরা একটু রিকেপ করে আসি। কোল্ড ওয়ার থেকে আমরা একটু রিকেপ করে আসি। তাহলে আমরা এখানে দেখলাম কি কি, যে কোল্ড ওয়ার এটা সর্বপ্রথম এটার প্রবক্তা হচ্ছেন জর্জ অরওয়েল, এরপরে এই টার্মটা ব্যবহার করেন বার্নার্ড বারুচ, এবং এরপরে এই টার্মটা ব্যবহার করেছেন হচ্ছে ওয়াল্টার লিপম্যান। এখানে কোন সালে কোন মাসে এগুলা তারা ব্যবহার করেন ওইগুলা কোনো প্রয়োজন নাই, কে ব্যবহার করেছেন এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তো কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্র কিছু পদক্ষেপ নিয়েছিল, এই পদক্ষেপগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম পদক্ষেপ ছিল পলিসি অফ কন্টেইনমেন্ট। এই পলিসি অফ কন্টেইনমেন্টের আন্ডারে হচ্ছে ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করা হয়, যেখানে বলা হয় যে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থ যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ বলে মনে করবে, এবং তারা ওই গণতান্ত্রিক দেশগুলোকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে তারা সাহায্য সহযোগিতা করবে। এরপরে আমরা দেখলাম হচ্ছে ডানকার চুক্তি ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে 1947-এ। এই ডানকার চুক্তির একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ব্রাসেলস চুক্তি। তো এরপরে আমরা দেখলাম হচ্ছে মার্শাল পরিকল্পনা। এই মার্শাল পরিকল্পনার আন্ডারে হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোতে $12 বিলিয়ন আর্থিক সাহায্য ঘোষণা করে। 1947 এটা ঘোষণা করা হয়, ঘোষণা করেন জর্জ সি মার্শাল। তো এর মধ্যে এই মার্শাল চুক্তিতে অনেকগুলো দেশ ইউরোপের যুক্ত হয়, এবং এই দেশগুলোর মধ্যে 5টা দেশ একটা চুক্তি করে, সেই চুক্তির নাম হচ্ছে ব্রাসেলস চুক্তি। এই 5টা দেশ হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, সাথে হচ্ছে বেনেলাক্স। বেনেলাক্স মানে হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং হচ্ছে লুক্সেমবার্গ। 1948 সালে হচ্ছে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এরপরে আমরা দেখলাম ভ্যান্ডেনবার্গ রেজলিউশন, এটা জাস্ট একটা ঘোষণা। এই ঘোষণার মধ্য দিয়ে হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠিত হয়, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 4 এপ্রিল 1949, সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস। বর্তমান সদস্য 32, সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। ফাউন্ডিং মেম্বার বা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টা। আইএসএএফ, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স, এটা হচ্ছে ন্যাটোর বহুজাতিক বাহিনী। আইজেনহাওয়ার মতবাদ, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি। ডমিনো তত্ত্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে হচ্ছে মার্কিন নীতি। কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নের যে সব পদক্ষেপ ছিল এর মধ্যে শুরুতে ছিল মল্টভ প্ল্যান। মল্টভ প্ল্যানের পরে তার একটা জোট গঠন করে, যেটা ছিল একটা রাজনৈতিক জোট, যেটার নাম ছিল কমিনফর্ম। এছাড়াও তারা একটা অর্থনৈতিক জোট তৈরি করে, যেটার নাম ছিল কমেকন। এরপরে ন্যাটোর বিপরীতে তারা একটা সামরিক জোটও তৈরি করে, যেটার নাম ছিল ওয়ারশ। 1991 সালে সেটা আসলে বিলুপ্ত হয়ে যায়, ভেঙে যায়। কোল্ডের সময় কিউবাতে একটা সংকট হয়েছিল, এটা হয়েছিল 1962 সালে। এই হচ্ছে আপনার কিউবা। তৎকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। এরপরে আমরা দেখলাম হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় 1961 সালে। এটা পুনঃস্থিত 2015 সালে, এটা প্রয়োজন নাই। গুয়ান্তনামো বে নামে একটা ছোট্ট জায়গা আছে কিউবাতে,
এই জায়গাটা যুক্তরাষ্ট্রকে গুয়ান্তনামো বে জায়গাটা লিজ দিয়েছিল কিউবা। তো লিজের মেয়াদ শেষ হয়ে গেলেও যুক্তরাষ্ট্র এখনো এই গুয়ান্তনামো বেকে কিউবার কাছে ফেরত দেয় নাই, ফেরত তো দেয়ই নাই, বরঞ্চ তারা এখানে একটা কারাগার তৈরি করেছে। এখানে একটা কুখ্যাত কারাগার আছে, গুয়ান্তনামো বে কারাগার। দাদাত হচ্ছে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রশমন বা তাদের মধ্যে যে আহ, যে যুদ্ধ যুদ্ধ ভাব আছে, হ্যাঁ, এই যুদ্ধ যুদ্ধ ভাবটা কমানোর জন্য দুই দেশ মিলে যে সমস্ত পদক্ষেপ তারা নিয়েছিল এগুলোকে একসাথে বলা হয় দাঁতাত। যেমন একটা পদক্ষেপ হচ্ছে সরাসরি হটলাইন, টেলিফোন টেলিফোন লাইন, হোয়াইট হাউস এবং ক্রেমলিনের মধ্যে একটা সরাসরি টেলিফোন যোগাযোগ লাইন। গ্লাস নস্ত ছিল ওপেন ডিসকাশন, মানে হচ্ছে সবাই সবকিছু খোলামেলাভাবে আলোচনা করতে পারবে, রাজনৈতিক দলগুলো সমালোচনা করতে পারবে। আর পেরেস্ট্রোইকা ছিল ডেভেলপমেন্ট ডিসকাশন বা অর্থনৈতিক সংস্কার, যেখানে সম্পত্তি বা আপনার কলকারখানা এগুলো শুধু ব্যক্তি রাষ্ট্রীয় মালিকানায় থাকবে না, এগুলো ব্যক্তি মালিকানাতেও থাকবে। এই ধরনের কিছু জিনিসপত্র ছিল। আমি একদম ডিটেলসে কোনো ব্যাখ্যা করছি না, জাস্ট আপনাকে এখানে শিখতে হবে যে পেরেস্ট্রোইকা মানে কি। তাহলে এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি বা উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার। আর গ্লাসনোস্ত মানে কি? গ্লাসনোস্ত মানে হচ্ছে ওপেন ডিসকাশন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা।